চলুন এই মুহূর্তে দেখা যায় কে রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম আয়েশা। আয়েশা মানে কি পুরো নামটাই আয়েশা নাকি পুরো নামটা বলেন? পুরো নাম আয়েশা আক্তার। বয়স কত আপনার এই মুহূর্তে? 26-27। 26 হবে। কোথায় থাকেন আপনি? আমি মুগদাতে থাকি। মুগদাতে। আর আপনার জন্ম জেলা? আমার জন্ম ঢাকাতেই, মায়াকানন, আহমদবাগে। আয়েশা আজকে এখানে এসেছে জীবনের গল্প বলার জন্য। 26 বছর বয়স তার। কি তার জীবনের গল্প আমরা পুরোটাই শুনবো, খুব মনোযোগ দিয়ে শুনবো আশা করছি। জি, আপনি শুরু করুন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে আপনার। আমার ছোটবেলাটা শুরু হয়েছে আহমদবাগে, এটা বৌদ্ধ মন্দিরের অপোজিটে পড়ছে, কমলাপুরে। আমার জন্ম খুবই ভালো একটা ফ্যামিলিতে। আমার বাবা সরকারি চাকরি করে। আমার বড় এক ভাই, আমরা 2 ভাই 2 বোন। যখন আমি বুঝতে শিখছি তখন থেকেই আমি দেখছি যে আমার ফ্যামিলিতে আমার কোনো কিছু অভাব নাই। আপনি কি সবার বড় ছিলেন? না, আমার বড় ভাইয়া। আমরা যে বাসাটাতে থাকতাম, আর ওই বাসাটা আমি যখন জ্ঞান হয় আমি জানতাম যে ওনারে আমার দাদা দাদু, ওনাদের 3টা মেয়ে। তো তারা কখনো আমাদেরকে বুঝতেই দেয় নাই যে তারা আমার আপন কেউ না। পরে যখন আমি ক্লাস 2-3 উঠলাম তখন আমি জানতে পারলাম যে ওই দাদা দাদুর কোনো ছেলে ছিল না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার বাবা আমার লাভ ম্যারেজ ছিল, যেটা আমার আব্বুর ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নাই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নাই। আম্মুকে বাড়িতে কখনো উঠতে দেয় নাই। তারপরে আমার আব্বু নিজের ইসেতেই গভর্নমেন্ট জব পায়। তারপরে সেখানেই ওই দাদা সবকিছু শোনার পরে সে বলছে যে তুমি আমার ছেলে, হয়তো আল্লাহ তোমাকে আমার কাছে দিয়ে দিচ্ছে, এটা কেউ জানবে না যে তুমি আমার ছেলে না, তুমি আজকে থেকে আমার বাড়িতে আমার ছেলের মতো করে থাকবা। মানে যেখানে আপনারা ছিলাম। কেন এই সুযোগটা তিনি তাকে দিলেন? আপনার বাবাকে সুযোগটা কেন দিয়েছিলেন? আমার বাবা ওনাদের বাসার সামনে ছিল, থাকার পরে দেখছিলাম আমার বাবা খুবই অনেস্ট, খুবই ভালো। আর আপনার বাবা বিবাহিত ছিল? হ্যাঁ, তখন বিবাহিত ছিল। তারপরে সে ওই বাসা থেকে আব্বুকে নিয়ে এসে বলছে যে তুমি আমার এই বাসাতেই থাকবা। হ্যাঁ, বললো যে তুমি এই বাসাতেই থাকবা আর এটা মনে করবে যে তোমার বাসা। আমার জন্ম হওয়ার পরে দেখছি যে TNT ফোন লাইন আমাদের রুমে ছিল, দাদুর রুমে ছিল, তারপর সমস্ত ফার্নিচার আসবাবপত্র সবকিছু আমাদের ওনাদের সবকিছু মিলানো ছিল। তো একটা জিনিস আমাদের ঘরে না থাকতো, দেখা যেত দাদু নিয়ে আসতো। তো এরকম যখন ক্লাস 6-7, তো আমার স্কুল হচ্ছে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে মর্নিং শিফটে আমরা পড়তাম। আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখতাম যে আমার বাবা আমার জন্য খুবই, তার সবচেয়ে প্রিয় বস্তুটাই মনে হতো যে আমি। বাসায় ঢুকার সাথে সাথেই বলতো যে ও কোথায়, আম্মু বলতো আছে রুমে। দেখতাম যে সে দৌড়ে এসে আমার রুমে ঢুকতো। এভাবেই যখন আমি ক্লাস 7-এ উঠলাম তখন আমাদের স্কুল থেকে ডিসেম্বর জানুয়ারির দিকে হবে, স্কুল থেকে পিকনিকে নিবে। তো আমার বাবা এগুলো কখনোই পছন্দ করতো না। পিকনিক বা এই ধরনের কোনো বান্ধবীর বাসা বা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাঘুরি বা স্কুল টাইমে ফাঁকি দেওয়া এরকম কোনো কিছু পছন্দ করতো না। সে আম্মুকে বলতো যে তুমি স্কুলে নিয়ে যাবা বা নিয়ে আসবা, একা ছাড়বা না কখনো। তো আমার 2টা বান্ধবী ছিল, ছোটবেলা থেকে আমরা ওই কদমতলা কিচন তুমি আমি স্কুল থেকেই একসাথে লেখাপড়া করি। তো আমার খুবই ক্লোজ, খুবই আমরা একসাথেই সব সময় খুবই ছিল। তো ওরা সব বলতেছে আমরা তো পিকনিকে যাবো, তুই কি যাবি না? পরে আমি বললাম যে পিকনিক মানে কি, আমি তখন ক্লাস 7-এ পড়ি, বুঝতাম না। তো আমি বললাম পিকনিক বলতেছে স্কুল থেকে সবাই যাবে, ম্যাডাম স্যার সবাই যাবে, ওইখানে খুব ভালো একটা জায়গা সোনারগাঁতে, ইশাখার ভাসভবন। তো আমি আব্বুকে যে বললাম যাবো, আমাদের স্কুল থেকে পিকনিক নিচ্ছে, আমি কি যাবো? আব্বু বলতেছে না, কখনোই না, তোমার যেখানে যাইতে মন চায় আমি নিয়ে যাবো, বাট স্কুল থেকে না, এটা আমি নিবো। আমার যখন অফ ডে থাকবে সেদিন আমি তোমাকে নিয়ে যাবো, যাওয়া যাবে না। আমি ভীষণ জেদ করলাম। তো দেখলো যে আমি খুব মন খারাপ করে আমার রুমে এসে বসে আসছি। বসে থাকার পরে বলতেছে দেখো আমি চাই না যে আমি তোমার প্রতি কোনো করি, তো তারপর তুমি কিন্তু জেদ করো না, আমি যেতে দিব না। তোমার যে বড় ভাই আছে সেও কিন্তু আজ পর্যন্ত আমার কাছে এরকম বায়না করে নাই, তাকে আমি কখনোই বের হইতে দেই না। তার ফ্রেন্ড সার্কেলদের আমি সে বাসায় নিয়ে আসে, বাট তাকে কখনো বাসার বাইরে যে আড্ডা দিতে দেই না। তো তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি বড় হইতেছো, এখন থেকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমি মন খারাপ করে বসে আছি, রাতে খাবার খাবো, আম্মু বারবার বলতেছে খাবার খাও, আমি বলছি না আমি খাবো না, ভালো লাগতেছে না। তো আব্বু বুঝতে পারলো যে আমার মনটা খুবই খারাপ। পরে এসে এক প্রকার রাজি হইলো। পরদিন যাই স্কুলে যাই, 2 বোনের জন্যই টাকা জমা দিয়ে আসলো পিকনিকের জন্য। বরাবরই আমি ক্লাস 8 উঠলাম, ক্লাস 7 খুব ভালো রেজাল্ট করলাম। করার পরে ক্লাস 8 উঠছি, উঠার পরে তো আমার মনে আছে তখন আমার যে স্কুল ব্যাগটা ছিল সেই স্কুল ব্যাগটা চাইতে আমার বান্ধবীরা সবাই অন্যরকম একটা ব্যাগ নিল। তখন জিন্সের ব্যাগগুলো খুব বেশি চলতো স্কুলে, তো সেই ব্যাগটা দরকার। আমি স্কুলে গেলাম, যাওয়ার পর দেখলাম যে আমার সব কটা বান্ধবী ওই ব্যাগগুলাই নিছে। তো বলতেছে তুই কি নিবি? তো আমি বললাম যে হ্যাঁ আমি নিব। তারপরে সেই ব্যাগটা আমি বাসায় আসলাম, আসার পর আমি ওয়েট করতেছি যে আব্বু কখন বাসায় আসবে। আব্বু আসলো, বাসায় আসলো, আসার পরে আমি বলতেছি আব্বু আমার তো একটা ব্যাগ লাগবে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমি 2 দিন পরে স্যালারি পাওয়ার পরে এনে দিচ্ছি। আমি বললাম যে স্যালারি পাওয়া সেটা তো অনেক দিন হয়ে যাবে, আমার কালকে থেকেই চাই।
আমি কালকে যেন ব্যাগটা নিয়ে যেতে পারি। তো এই কথাটা আবার দাদু শুনছিল, শোনার পরে এসে বলতেছে যে কি হয়েছে, কি সমস্যা? তাব্বু বলতেছে ও আসলে বড় হচ্ছে আর এক এক দিন এক এক বায়না করতেছে, আমি কিন্তু ওর লিমিট ক্রস করতেছে, আমার যখন মাথাটা গরম হবে আমি কিন্তু ওরে মারবো। ওরা বলছে কখনোই মারবা না, কোন একটা সময় ওদের গায়ে হাত তুলবা না, ওদের গায়ে হাত দাও মানে আমার গায়ে হাত দিবা, কখনো। হ্যাঁ, দাদু বলতেছে। পরে দাদু কি করলো, আমি দেখলাম যে আমি হয়তো তখন ঘুমাই গেছি, তখন দাদু আব্বুকে টাকা দিচ্ছে, বলতেছে এটা যে ব্যাগ নিয়ে আসো, যাও 2টা ব্যাগই নিয়ে আসবো ওদের 2জনের জন্য। পরে সেই দাদু টাকা দিল। পরে আমি ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি যে আমার টেবিলের সামনে ব্যাগটা সুন্দর করে রাখা। পরে আমি তো উঠে অবাক, আমি খুবই খুশি হয়ে যে আম্মুকে যায় জড়াই ধরে বলতেছে আম্মু ব্যাগটা কে নিয়ে আসছে? পরে বলতেছে ব্যাগটা মনে হয় কোনো জাদুকর দিয়ে গেছে, তুমি রাতে তো ঘুমানোর আগে খুবই মন খারাপ করে ঘুমাইছো, হয়তো বা কোনো জাদুকর দিয়ে গেছে। তা আমি পুরো 4টা-5টা রুম খুঁজতেছি, আব্বুকে খুঁজতেছি যে এটা আর কেউ নয়, এটা আমার বাবাই নিয়ে আসছে। তা আমি আবার ভাইয়া কাছে গেলাম, ভাইয়া বললাম ভাইয়া তুমি কি ব্যাগ নিয়ে আসছো? পরে বলতেছে আমি নিজেই পকেট খরচ চালাইতে পারি না, আব্বু আমাকে 10 টাকা দেয় না, আর তোমাদের ব্যাগ নিয়ে আসবো, এটা তো সম্ভবই না, পসিবলই না। আমি পুরো অবাক হয়ে গেছি। পরে আমি দৌড়ে গেলাম যে এটা আর কেউ না, এটা দাদু আর দাদারই কাজ। পরে আমি দাদু ভাইয়ের কাছে গেলাম, তো দাদু ভাইয়ের যাই বললাম যে দাদু তুমি টাকা দিয়েছিলে ব্যাগ কেনার জন্য। পরে সে হাইসা আমারে জড়াই ধরে বলতেছে, আমার কপালে একটা চুমু দিয়ে বলতেছে তুমি চাইছো সেটা কি হবে না? আমার ছেলে তো বুঝে না, তুমি বড় হইতেছো, আস্তে আস্তে তো তোমার এখন চাহিদা বাড়তেছে, ওটা আমার ছেলে বুঝবে না, ও আসলে একটু অন্যরকম, তো ও চায় ও যেরকম অনেস্ট ভাবে চলে ওর ছেলে মেয়েরাও ওইভাবে চলুক, বাট যুগের তুলনায় এভাবে চলা যায় না, ওইটা বুঝে না, ওরা বুঝাইতে পারি না। ক্লাস 8 এরকম দিনগুলো যাচ্ছে। তো হঠাৎ একদিন আমার বান্ধবীরা বললো যে আমরা সবাই গলার চেন পরবো, আচ্ছা গোল্ডের চেন পরবে। তখন 8 পড়ি, তখন বলতেছে সবাই আমরা গোল্ডের চেন পরবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে গোল্ডের চেন পরবো। তো আম্মুর বাসায় এসে বললাম যে আম্মু তোমার কি কি আছে বের করো তো। ওরা আম্মু হাসতেছে, বলে যে কি লাগবে তোমার, তুমি এত ছোট, তোমার কি গোল্ড লাগবে? আমি বলছি আমার গলার চেন লাগবে। পরে বলছে গলার চেন লাগবে, এইটুকুন মেয়ে তুমি গলার চেন পরে স্কুলে যাবা, ছিনতাইকারী তোমারই সহ নিয়ে যাবে গিয়া, চেন তো নিবে তোমাকে সাথে নিয়ে যাবে। পরে আমি বললাম যে এত কথা বলো না, তুমি আমাকে চেন বের করে দাও। পরে বলতেছে যে চেন দিব, তোমার আব্বু আমাকে পিটাবে, যে তুমি চেন দাও না তো আমার মেয়েদের মারার ব্যবস্থা করছো। তো আম্মু আবার আমি জানতাম যতটুকু যে আম্মু হচ্ছে 4 ভাইয়ের 1 বোন, খুবই আদরের ছিল। আর আমার একটা আব্বু চাচাতো ভাই ছিল, সে বাইরে থাকতো, উনি আবার খুব ভালোই ছিল। আম্মু তাকে টাকা দিত, সে যখন আসতো ওই বাইরের গোল্ড গুলা সে এনে দিত আমাদের 2 বোনের জন্য। আম্মু তখন থেকে আমাদের 2 বোনের জন্য গোল্ড জমানো শুরু করছিল। তো গোল্ডের আম্মুকে বললাম, বলার পরে দেখি যে আব্বু খুবই রাগ হয়ে যায়। তারপর বলতেছে থাক, মেয়ে যেহেতু বলতেছে আমি চেনটা বের করে দিই। পরে চেনটা দিল, দেওয়ার পরে আম্মু কখনোই, সে চাইতো আমাদেরকে হ্যাপি রাখার জন্য, ভালো থাকার জন্য, বাট আব্বু খুবই রাগী ছিল, তো খুবই অন্যরকম ছিল, সে চাইতো না। পরে আম্মু 2 বোনকেই 2টা চেন দিল, বলো যে এটা পরে যাও, কোনো সমস্যা নেই। তো এরকম ক্লাস 8 একটা ঘটনা আমাদের স্কুলের। ক্লাস 4 হবে, একটা মেয়েকে, আমাদের তখন একটা নতুন টিচার আসছে, তার নাম ছিল আকন্দ স্যার। সে খুবই রাগী ছিল আর সে বেত চালাইতো, কিন্তু আমাদের স্কুলে বেত অ্যালাউ ছিল না। আচ্ছা। তো ক্লাস 4 একটা বাচ্চা মেয়েকে, আমরা তখন ক্লাস 8 পড়ি, দেখি যে হাউমাউ করে কাঁদতেছে। আমরা ক্লাসের পাশে যে দাঁড়ায় দেখি যে সে ইচ্ছা মতো বেদ দিয়ে মারতেছে বাচ্চাটাকে, মারতেছে। তো আমার বান্ধবী ছিল যারা, লাভলি ছিল, পপি, পাখি, এরা ছিল, ওরা সবাই বলতেছে এটা তো খুবই খারাপ করতেছে। আমরা দৌড়ে যাই, আমাদের হেডমাস্টার যে ছিল তাকে যাই বললাম যে স্যার দেখে যান আকন্দ স্যার একটা মেয়েকে কিভাবে বেত চালাচ্ছে, এখানে তো বেত অ্যালাউ না, সে গাছের ডাল কেটে এনে তারপর ওইটা দিয়ে মারতেছে। পরে সে আসলো, আসার পরে স্যারকে পানিশমেন্ট দিল, বললো যে এটা আর কখনোই করবেন না, খুবই অপমান করলো, বললো যে আমার স্কুলের রেপুটেশন খারাপ করবেন, আপনি এইভাবে বেত চালাচ্ছেন, এটা কি, পরে তো কালকে গার্ডিয়ান চলে আসবে, এসে কমপ্লেন করবে, এরকম আমার স্কুলের দুর্নাম হবে, আপনি আর এটা করবেন না। তো স্যার সেদিন আমাদের দিকে খুব কড়া মেজাজে তাকাইলো। তাকানোর পরে সে মন থেকে হয়তো কোনো কিছু একটা প্রতিজ্ঞা করছিল। তো তাকানোর পরে আমরা বলতেছিলাম যে আল্লাহ যাই করুক, আমরা ক্লাস 9 উঠলে উনি যেন আমাদের টিচার না হয়। তো উনি বলতেছে যে, আমার বান্ধবী বলতেছে না হবে না, আমরা আশা করি উনি হবে না। তো এরকম বলার পরে আমরা ক্লাস 8 খুব ভালো রেজাল্ট করলাম, করার পরে ক্লাস 9 উঠলাম। উঠার পরে আমার আসলে সাবজেক্ট গুলা নিয়ে অনেক টেনশন ছিল। আমার বান্ধবীরা সবাই, আমরা একবার কেউ আর্টসে যাচ্ছি, সায়েন্স নিচ্ছি, বাট ওইখানেও আমাদের বোঝার সমস্যা হয়, সায়েন্স অনেক থাকে। তারপরে কমার্সে গেলাম, ওইখানেও প্রবলেম, তারপরে আমরা আর্টস নিলাম। আর্টস নেওয়ার পরে আমাদের ওই টিচার উনি হলো, আকন্দ স্যারই হইলো, যেটাই ভয় ছিল সেটাই। তো উনি ফার্স্ট দিনই উনি ক্লাসে এসে বলতেছে যে ওনার ক্লাসে ছিল টিফিন আওয়ারের পরে,
উনি বলতেছে যে আমার ক্লাসে কেউ লেট করবা না, টিফিন আওয়ারের পরে 1 সেকেন্ড যে লেট করবা তার কিন্তু খবর আছে। আমি যেটা করব এটা আমি স্কুলের পারমিশনও নিব না, আমি চাকরির জন্য ভয় পাই না। উনি চলে গেল, ক্লাস উনি ফার্স্ট দিন ওগুলো বলে চলে গেল। চলে যাওয়ার পরে পরদিন আমরা টিফিনের জন্য সবাই বের হইলাম। টিফিনের ঘন্টা পড়লো, ঘন্টা পড়ার পরে আমরা টিফিন জন্য এই যে স্কুলের যেই থাকে দপ্তরি থাকে ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদের জন্য টিফিন নিয়ে আসেন। তো সে গেল, যাওয়ার পরে সে জানি না কি জন্য দেরি করতেছিল। তা আমরা টিফিন খাওয়ার জন্য আমাদের পাশে একটা পুকুর ছিল বৌদ্ধ মন্দিরের ভিতরে, আমাদের স্কুলের ভিতর দিয়ে যাওয়া যেত। আচ্ছা, ওইখানে ওই পুকুর পাড়ে যে আমরা টিফিন করতাম, আর ওই যে পুকুরের ভিতরে অনেক রকমের মাছ ছিল, সেই মাছগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। আচ্ছা, সেটা আমাদের ক্লাস ওই যে বললাম না ক্লাস 6 থেকেই মানে 5 থেকেই ওই অভ্যাসটা ছিল, ওইখানে যে আমরা বসে টিফিন করে তারপরে চলে আসতাম। আচ্ছা, তো ওইখানে গেলাম, যাওয়ার পর খায়া আসার আমরা জানতাম যে লেট হবে না, সে লেট ধরতে পারবে না। তারপর আস্তে আস্তে 2 সেকেন্ড না 1 সেকেন্ড যেন হয়েছে, 11টা কত যেন হয়েছে। ওই টাইমেই সে ক্লাসে আসছে, আমরা আইসে বললাম যে স্যার আমরা আসবো। সে বলতেছে যে দাঁড়াও ওইখানে। দাঁড়ানো বলার পরে সে 10 মিনিট দাঁড়া করে রাখছে, ক্লাসরুমের পাশে দাঁড়া করে রাখছে, বাইরে দাঁড়া করে রাখছে। দাঁড়া করার পরে বলতেছে ঢুকার পরে বলতেছে যে বেঞ্চের উপরে দাঁড়াও। আমাদের 5 জনকেই দাঁড়া করাইছে। দাঁড়া করানোর পরে সে আমাদের ক্লাস ক্যাপ্টেন যে ছিল ওরে বলতেছে যে যাও গাছের ঢাল 5টা ডাল কাটা নিয়ে আসো। পরে সেই গাছের ডাল নিয়ে আসলো, 5টা ডাল নিয়ে আসে ইচ্ছা মতো আমাকে, আমার বান্ধবী, আমাদের 5 জনকেই, মানে ওনার যতটুকু শক্তি ছিল শরীরে সেইটুকু দিয়ে সে মারলো। কোন ক্লাসে যখন আপনারা? তখন ক্লাস 9 রাইট। মারার পরে আমি মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাব এমন অবস্থা। তো ওই মুহূর্তে আমার বান্ধবীরা সবাই বলতেছে যে এটার নিব। তো আমি আর কোনো কিছু না বলেই আমি তখন করলাম কি, ব্যাগটা নিয়ে ওনার সামনেই ব্যাগটা নিয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আমি আমার দাদুর রুমের ভিতরে যাই, মানে চুপচাপ মন খারাপ করে ভিতরে কান্না করতেছি আর ভাবতেছি যে এটা কি করলো। স্কুল লাইফে কখনো আমি মানে আমার প্লে থেকে নার্সারি থেকে কখনো আমি বেতের আঘাত পাইনি, আর সে আজকে এইভাবে অপমান করলো পুরো একটা হোল ক্লাসের ভিতরে আমাদের 5টা বান্ধবীকে এইভাবে। মানে এটা আমার খুবই কষ্ট লাগছিল, খুবই খারাপ লাগছিল। পরে আমি কান্না করতেছি, কান্না করার পরে তখন দাদু জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কি লাগবে তোমার। পরে আমি বললাম যে না আমার কিছু লাগবে না। আমার পিঠে হাত দিছে, আমি ড্রেস পরেই শুয়ে আছি। পিঠে হাত দেওয়ার পরে দাদু আমি বলছি উফ ধরো না। পরে বলছি কেন, কি হয়েছে, স্কুলে কি মারছে, তুমি তো কখনো মার খাও না, কি প্রবলেম। পরে আমি বলতেছি কিচ্ছু হয় নাই। এই মাঝে আমি বলতেছি আচ্ছা ছাড়ো আমি ওয়াশরুমে যাবো। পরে আম্মুরে যায়, দাদু বলতেছে যে ওর নিশ্চয়ই কিছু হয়েছে, বউ তুমি যাও তো ওর ওয়াশরুমে যাও। পরে আম্মু এসে বলতেছে যে কি সমস্যা, কি হয়েছে। পরে আমি আম্মুকে জড়ায় ধরে কেঁদে বলছি যে আম্মু দেখো এরকম স্যার আমাকে এভাবে মারছে। পরে আম্মু যখন বিষয়টা দেখলো, দেখার পরে মানে আম্মু নিজে হাওমা করে কান্না করে উঠছে। পরে দাদু দাদা সবাই মানে এটা জানছে, জানার পর আব্বু সবাই গেছে স্কুলে যাওয়ার পরে মানে স্যারকে যখন বলছে, স্যার তো মানে সাথে সাথেই বলছে যে ওই টিচারের চাকরি থাকবে না। বাট আমার বলতেছে আচ্ছা যা হয়েছে এটার জন্য আমরা সবাই সরি, এটা আমরা দেখছি, স্যার অ্যাকশন তো নিলাম। পরে আমি আর স্কুলেই পড়বো না, আমি আর এখানেই থাকবো না। আচ্ছা, আমি বললাম যে আমার আর এখানে পরিবেশ ভালো লাগতেছে না, সে আমাকে যেভাবে অপমান করছে, যেভাবে মারছে, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমরা 5টা বান্ধবী এই ডিসিশনটা নিলাম যে আমরা আর স্কুলেই থাকবো না। তখন মাত্র ক্লাস 9 আমরা। পরে স্যার বলতেছে দেখো তোমরা ভাবার চেষ্টা করো, যা হয়েছে ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। পরে আমি বললাম যে না আমি থাকবো না। পরে আমি বাসায় এসে আম্মুকে বললাম যে আমি আর এখানে থাকবো না। আর ওই টাইমে মানে প্রায় রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছিল, তখন আর কোনো স্কুলে অ্যাডমিশন নেওয়া সম্ভব ছিল না। তখন আমি আম্মুর বললাম যে এখানে না হয় তাহলে তুমি আমাকে এক কাজ করো, নানুর বাড়িতে দিয়ে আসো। নানুর বাড়িতে? হ্যাঁ, নানুর বাড়িটা হচ্ছে জামালপুরে। আমি বললাম যে ওইখানে আমাকে দাও, ওইখানে যেভাবে হোক মামারা তো এখানে ভালোই, ওনারা যে কোনো একটা স্কুলে অ্যাডমিশন নিয়ে দিবে, আমি আর এখানে থাকবো না, ঢাকা আমার ভালো লাগতেছে না। পরে আম্মু বলছে দেখো যা কিছু করো চিন্তা ভাবনা করে করো। আমি বললাম যে না আমি যেটা বলছি সেটাই হবে। পরে আব্বু বলছে আমি তো থাকতে পারবো না। আমি বলছি আমার এখানে ভালো লাগতেছে না, আমি আর এখানে থাকবোই না। পরে এক প্রকার জেদ, আমার আসলে জেদ ছিল খুবই। আমি জানতাম যে আব্বুর একটাই দুর্বল জায়গা ছিল, সে আমার মানে অভিমান করা, মন খারাপ করা, এটা সে কখনোই সহ্য করতে পারতো না। সুতরাং বাবার একটা সফট কর্নার আছে আপনার প্রতি, আপনি এটাকে যেভাবেই হোক কাজে লাগাবো। তো আমি মানে মন খারাপ করে খাওয়া দাওয়া অফ করে দিয়ে বসে আছি। পরে আমার যে ফুপিরা ছিল, পরে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। পরে ফুপিরা আসলো, ফুপিরা এসে মানে তারাও বোঝানোর চেষ্টা করলো। আমার ওই যে ফুপিটা ক্যান্টনমেন্টে ছিল,
তারপর নাজির বাজার ছিল, ওনারা এসে বলতেছে আচ্ছা ও যেটা বলতেছে আচ্ছা ঠিক আছে, কারণ ওর তো এখন একটা সময়, কারণ সামনে এসএসসি পরীক্ষা, ও যদি আপসেট থাকে মন খারাপ থাকে তাহলে রেজাল্ট খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক 2টা বছর তো আব্বুকে বুঝাইলো যে এক কাজ করেন দাদা, ওনার আবার আব্বুকে দাদা করে রাখতো, বলতো যে দাদা এক কাজ করেন, ও যেটা বলতেছে ঠিক আছে, ওর ইচ্ছাটাই পূরণ করেন। পরে ফুপি এসে আব্বুকে বললো যে দাদা ভাই আপনি আর না করেন না, যেহেতু বড় হয়েছে বলতেছে এখানে ভালো লাগতেছে না, তাহলে ও যাক। আমরা 5টা বান্ধবী ওই স্কুল ছেড়ে দিয়ে ওরা যার যার মতো অন্য জায়গায় গেল, আমি আর ঢাকাতে থাকলাম না। আব্বু আমাকে নিয়ে গেল জামালপুরে মামা বাড়িতে, নিয়ে যে ওইখানে খুবই ভালো, আমার নানুর বাড়ির সামনে একটা স্কুল আছে, ওইটা খুব নাম করা স্কুল, ওই স্কুলে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন দেওয়ার পরে আমি এখানে জামালপুরে আপনার এই প্রথম যাওয়া? হ্যাঁ জামালপুরে যাওয়া না, তার আগে গেছি ছোটবেলায় গেছি আম্মুর সাথে ঘুরতে, হ্যাঁ ঘুরতে গেছি। তো এইভাবে গেলাম, যাওয়ার পরে মানে আব্বু বললো যে তোমার একটু কষ্ট হবে, তুমি যেভাবে যে ফ্যামিলিতে যা যা এখানে পাইছো ওইখানে কিন্তু এগুলো পাবা না, ওটা হচ্ছে গ্রাম, আর ওইখানে পরিবেশ আর এখানে পরিবেশ অনেকটাই তফাৎ। ওইখানে তোমার টিউবওয়েল করতে হবে, এখানে যেমন তুমি সোফায় আরাম করছো, ফ্রিজের পানি, হ্যাঁ গ্রামের একটা পরিবেশ। বলতেছে যে এরকম কোনো কিছু পাবা না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তারপর অ্যাডজাস্ট করবো। তো নানু আমাকে ভীষণ আদর করতো, পরে বললো যে আচ্ছা ঠিক আছে, বাট আব্বু আমাকে ভর্তি করে দিয়ে সবকিছু দিয়ে আইসা সে কি করলো, আর আমার জন্য আলাদা সব ফার্নিচার নানুর বাড়িতে করে দিল। যত এইভাবে থাকছে, সে একটা খাট, তারপর আমার পড়ার টেবিল, এরপরে সিলিং ফ্যান ছিল, তারপরে সে টেবিল ফ্যান দিয়ে আসলো যাতে আমি পড়ার টেবিলে বসে টেবিল ফ্যানের বাতাসটা আমার গায়ে লাগে। এরপরে আমার যা যা মানে যাবতীয় যা লাগে সমস্ত কিছু সে করে দিয়ে আসলো। আর তখন মোবাইল ফোনটা অ্যাভেলেবেল ছিল না, তখন গ্রামে আমি আমার যতটুকু জানা আছে যে ওই যে ব্যাংক থেকে একটা করে ফোন দিত, একটা করে সদস্য হইতো, তাদেরকে একটা ফোন দিত। আমার মামা বাড়িতেও ছিল না, তো আমার নানু বাড়ির বাজারে শুধু একটা ফোন দোকান ছিল, পল্লী ফোন ছিল ওইখানে। তো ওই দোকানে সে বলে আসলো যে আমার মেয়েটা, আমি যখন ফোন দিব আপনি একটু ডেকে দিবেন, আর আপনার আমি হয়তো ওইখান থেকে ফোন দিব, আপনার এখানে বিল উঠবে না, তারপরও ইনকামিং বিল যেটা আসে আমি ওটা দিয়ে দিব, বিল দিয়ে দিব। এটা বললো। বলার পর আব্বু আমাকে ধরে ভীষণ কান্না করতেছিল, আম্মু কান্না করতেছিল, আমার ছোট বোনটাও আমাকে ধরে খুব কান্না করতেছিল, বলতেছিল আমি কিভাবে থাকবো। আমার ছোট বোনটা বলতেছিল, আমার ছোট বোনটা ছোটবেলা থেকেই মানে আমার জন্য ভীষণ পাগল ছিল। ওরা সবাই চলে আসলো, চলে আসার পরে নতুন জায়গা, নতুন সবকিছু, আমার খুবই একটু কষ্ট হলো, তারপরে মানায় নিচ্ছিলাম, যেহেতু আমি জেদ করে ওইখানে গেছি। তো প্রতিদিনই আব্বু ফোন দিত, বিকাল 5টা থেকে 6টা 7টা পর্যন্ত আব্বু আমার সাথে কথা বলতো। কথা বলার পরে হয়তো 4 দিন 5 দিন পরে হঠাৎ করে দেখি যে আব্বু চলে গেছে। আব্বু যে আমার জন্য দেখতাম যে অনেক অনেক খাবার দাবার আম্মু রান্না করে, আমার যা যা পছন্দ ছিল এগুলা, কাপড় চোপড় সবকিছু আব্বু নিয়ে দিয়ে আসতো। তো আমি বলতাম তুমি এত ঘন ঘন আইসো না, তোমার চাকরি রেখে এত ঘন ঘন আসার দরকার নেই। এরই মাঝে আমার নানু বাড়িতে আমার আম্মুর মামাতো ভাইয়ের এক ছেলে, মানে উনি একদিন হঠাৎ করেই নানু বাড়িতে, আমি বসে আছি, বসে থাকার পরে সে যেন কার মাধ্যমে খবর পাইছে যে সে নাকি জানতো যে তার 2টা ফুফাতো বোন ঢাকাতে থাকে, আর তারা যদি কখনো আসে, সে নাকি নানু বাড়িতে বলছিল যে ওরা যদি কখনো কেউ আসে তাহলে আমাকে একটু খবর দিবেন, আমি একটু দেখবো। আচ্ছা। তো একদিন দুপুরবেলা আমার মনে আছে আমি স্কুল থেকে এসে মাত্র বসে আসছি, আমি আমার কয়েকটা কাজিন, বসার পরে ওই ছেলেটা আসছে, আসলে আমি চিনি না, সে আইসা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে নানুকে যাই বলতেছে দাদু কেমন আছো, হ্যাঁ এরকম বলতেছে। পরে আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম কি এই ছেলেটা এখানে কেন আসলো। পরে বলতেছে উনি আমাদের ভাইয়া হয়, আমার আম্মুর হচ্ছে মামাতো ভাই, আর আমার মামাদের হচ্ছে চাচাতো ভাই, এইরকমই বললো। বলার পর আমি আর অত দিলাম না, গুরুত্ব দিলাম না। পরে সে ওইখানে আমার সাথে আর কথা বলে নাই, ওই দিন সে আর কথা বলে নাই, কথা না বলে চলে গেছে। পরে আমি শুধু আমার কাজিনদের বললাম কি খ্যাত মার্কা ছেলে, কি এরকম হোয়াইট কালার জিন্স প্যান্ট কেউ পরে, তারপর দেখ না ফুল হাতা শার্ট পরে ঘুরতেছে। পরে এটা বলে হাসাহাসি করলাম আমি মানে খুবই হাসাহাসি করলাম। পরে বলতেছে তুমি তো শহরের ছেলেদের দেখছো, গ্রামের ছেলেরা এরকমই হয়, আমার কাজিনরা বলতেছে। তো এটা নিয়ে হাসাহাসি করার পর ও চলে গেছে, ওদিন আর ওর সাথে আমার কোনো কথা হয় নাই। তো স্কুলে আমার সবচেয়ে বেশি মজা লাগতো, আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলের টিচাররা মানে আমাকে নিয়ে খুব মানে মাইতে থাকতো সবসময়, বলতো যে ঢাকা থেকে আসছে একটা স্টুডেন্ট, আর তারা আসলেই মানে আমাকে সবসময় বইটা দিয়ে বলতো কি তুমি রিডিং পড়ো, মানে আঞ্চলিকতা, ওইখানে যারা পড়তো সবাই তো আঞ্চলিক ভাষায় বলতো। আর আমার মানে ইংরেজি রিডিং পড়াটা খুব ভালো ছিল, স্যাররা খুব এনজয় করতো। আর আমি যে সাবজেক্টটা নিয়েছিলাম আর্টস, সেই স্যাররাও এসে মানে সবাই বলতো, সবসময় বলতো তুমি বলো, এই ঢাকার মেয়েটা তুমি বলো, মানে আমার নামটাও বলতো না, বলতো ঢাকার মেয়ে তুমি বলো। আচ্ছা। তো এরকম হওয়ার পরে ওই ছেলেটা আবার 4-5 দিন পর আবার আসছে। আসার পরে নানুর সাথে বলতেছে, নানুর রুমে ঢুকছে, আমিও নানুর রুমটাতেই থাকি, ওই রুমটাই মানে 2টা পার্ট, এক পার্টে নানু থাকে, এক পার্টে আমি থাকি। তো নানুর রুমে ঢুকছে, ঢুকার পর আমার টেবিলটাতে বসছে,
আমার টেবিলটার বসে আমার বইগুলা ঘাটাঘাটি করতেছে। তো আমি স্কুল থেকে আইসা দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি আমার বাসাতেও আমার মানে জিনিসপত্র কাউকে ধরতে দিতাম না। বসে আমার বইগুলা ঘাটাঘাটি করতেছে, আমার খাতা খুঁতা দেখতেছে। পরে আমি এসে বললাম যে আপনি যেগুলো ধরতেছেন কারো জিনিস কিন্তু ধরতে হয় না, এটুকু নলেজ তো আপনার থাকা উচিত। আপনি আমার বই কেন ধরতেছেন আর আমার টেবিলে কেন বসছেন? পরে আমি নানুকে বলতেছি, এই তুমি কি এই কেন এখানে ঢুকতে দিছো, এই রুমে কেন, বাইরে বসাও। পরে নানু বলছে, আল্লাহ, ও আমার, তুমি যেমন আমার নাতনি হও, ও আমার কিন্তু নাতি, তো এইভাবে বলো না, ও কিন্তু আমার খুব আদরের একটা নাতি। পরে আমি বললাম, ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার এই নাতি নিয়ে থাকো, আমি মামাদের রুমে চলে গেলাম। আমি রাগ করে কি করছি, আমার জামা কাপড় সব নিয়ে আমি আমার ছোট মামার রুমে চলে গেছি। আমি বলছি, তোমার রুমে আমি থাকবো না, যে লোকটাকে তুমি বসাইছো ওই রুমে আর আমি ওইখানে বসবো না, আমি তাহলে আমার মামার রুমেই থাকলাম। পরে মামা বলতেছে কি হয়েছে? পরে আমি বললাম যে এরকম এরকম, দেখো মামা ওই রুমের ভিতরে ওই যে একটা ছেলে আসছে, ওইটা আমার বইটই ধরতেছে। পরে মামা যায় বলতেছে আচ্ছা আমি দেখতেছি। পরে মামা যে ওইখানে যে কি বললো আমি আর বুঝি নেই। পরে ছেলেটা, আমি বাইরে ঘুরতেছি, ওই টাইমে আসছে আমার পাশে, এসে বলতেছে, শোনো তুমি আমার ছোট বোন হও, ঠিক আছে, আর আমি তোমার ভাই হই, এটা তো কোনো ই নাই, আসলে তুমি আমাকে চিনো না জানো না, তো এই জন্য এরকম করতেছো, আমরা কিন্তু পর না, তুমি ছোটবেলা এক সময় অনেক ছোট ছিলা, ওই টাইমে আমাদের বাড়িতে গেছিলা, আর তোমার সাথে খুব ছোট ছোট পুতুল ছিল, তুমি ওগুলা নিয়ে খেলছিলা, তোমার হয়তো খেয়াল নাই, কিন্তু আমার এখনো মনে আছে। তখন থেকে আমি সবটা মুহূর্তে অপেক্ষা করতাম যে তুমি কখন আবার জামালপুরে আসবা, আচ্ছা তুমি কখন জামালপুরে আসবা, আর তোমাকে আমি এক নজর দেখবো। এখানে কিন্তু আমার আসার কোনো দরকারই নেই। কি ছিল না, মানে কি নাম ছিল ওর? ওর নাম ছিল লতিফ। লতিফ, হ্যাঁ। আচ্ছা। পরে ও বলতেছে আমার নাম লতিফ আর আমি তোমার ভাইয়া হই। তো আমার এক কাজিনের হাজবেন্ড ছিল ওর সাথে, উনি আমাদের দুলাভাই হইতো। তো উনি বলতেছে যে তুমি রাগ করতেছো কেন, ও তো তোমার ভাইয়া হয়, ও তোমাকে দেখার জন্যই তো আসে, এত দূর পথ পাড়ি দিয়ে, সেই 5 কিলোমিটার, আমার নানু বাড়ি থেকে ওদের বাড়ি ছিল 5 কিলোমিটার দূরে, বলে যে এত দূর রাস্তা পার হয়ে আসে। তা আমি বলছি আশ্চর্য, সে আসে কেন, আসার তো দরকার নেই, আমাকে দেখার দরকার নেই, আমি ওনাকে চিনি না জানি না, উনি বলতেছে আমার কাজিন। পরে নানু বলতেছে তুই না আসলে অনেক বেয়াদব হয়ে গেছিস, এইভাবে কথা বলতেছিস কেন, তোর পরিচয় তো হইতেছে, পরিচিত হচ্ছে, তাহলে তুই এইভাবে কথা বলতেছিস কেন? পরে আমি বললাম যে আমার পরিচিত হইতে হবে না, আমি কোনো ছেলে মানুষের সাথে কথা বলি না, সেই জন্য গায়ে পরে আমার সাথে কথা বলতে আসে না। পরে সে চলে গেল, ওই দিন চলে যাওয়ার পরে আবার 2-3 দিন পরে আইসা আমি দেখি যে আমার স্কুলের সামনে, মানে আমার স্কুল থেকে আমার নানু বাড়িতে দেখা যেত, মাঝখানে একটা পুকুর ছিল, আর স্কুলের মাঠটা অনেক বড় ছিল, আর ওইখান থেকে আমি স্কুলে মানে সামনে বেঞ্চে বসতাম। তো ওইখান থেকে দেখতেছি যে ওই ছেলেটাই আইসা সেই পুকুর পাড়ে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে, মানে সামহাউ সে আপনাকে ফলো করে। হ্যাঁ, তাকে আছে। পরে আমি স্কুল থেকে বাড়িতে আসলাম, আসার পরে দেখেছি সে বাড়িতে বসে আছে, নানুর সাথে গল্প করতেছে। আমি আর কোনো কিছু বললাম না, আমি আমার কাজিনদের সাথে অন্যদিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে সে আসে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাওয়ার পরে হঠাৎ একদিন নানু আমার বলতেছে, আচ্ছা তুই কি কাউকে পছন্দ করিস? আমি বলছি, না, আমি তো কখনো কাউকে পছন্দ করি নাই। আমাদের সঙ্গে রয়েছে আজকে এখানে আয়েশা, তার জীবনের গল্প নিয়ে। আয়েশার কাছে আমি আবারও ফিরছি। জি আয়েশা, আপনি যেটা বলছিলেন যে আপনার নানু আপনাকে প্রশ্ন করছিল যে আপনি কাউকে পছন্দ করেন কিনা। হ্যাঁ, পরে নানু আমাকে জিজ্ঞেস করছে তুমি কি কাউকে পছন্দ করো? আমি বলছি না, আমার এই জীবনে আমি কাউকে কখনো পছন্দ করব না, আর হবেও না, কারণ আমার বাবাকে আমি খুবই সম্মান করি, আর আমার বাবা যাকে বলবে আমি তাকে বিয়ে করবো। তো আমি কখনো আমার বাবাকে আঘাত দিতে পারবো না, কখনো কষ্ট দিতে পারবো না। তো এর মাঝে একদিন আমার বইটা খুললাম, বইটা খুলে দেখতেছি যে আমার নামটা আর ওর নামটা একসাথে মাঝখানে একটা প্লাস দিয়ে, যে টেবিলে বসে বসে ওই ছেলেটা কাজ করতো, লতিফ। লতিফ, ওর নামটা আর আমার নামটা একসাথে যোগ করে আমার বইটার মধ্যে লিখে গেছে। আমি এটা দেখার পর আমি ভীষণ গরম হয়ে গেলাম। আমি নানুর বললাম যে আমার বই সাথে কে ধরছিল? পরে বলতেছে কই, কেউ ধরে নেই। পরে আমি তাকে দেখালাম, দেখো এটা কি করে গেছে, এটা কিন্তু বেশি হচ্ছে, আমি কিন্তু আব্বুকে বাধ্য হবো জানাইতে। পরে আমার মানে ওই দিন খুবই রাগ হয়ে গেছিলাম, রাগ হয়ে আমি আব্বুকে ফোন দিছি, দিয়ে বললাম যে আব্বু এরকম এরকম দেখো, এখানে একটা ছেলে আসে, আর সে এসে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আমার তো লেখাপড়া নষ্ট হচ্ছে, ও এসে এরকম এরকম আমার টেবিলে বই খাতা ধরে হেনতেন এরকম আব্বুকে বললাম। পরে আব্বু তার পর দিনই গেছে, যাওয়ার পরে বলতেছে যে কি ব্যাপার, কি আসে এখানে, আমার মেয়েকে এরকম ডিস্টার্ব করলে তো আমি এখানে রাখবো না, আর ও যেহেতু ক্লাস 9 টেস্ট চলে আসতেছে, ওরা তো হ্যাঁ এরকম ডিস্টার্ব করলে তো খুবই খারাপ হয়ে যাবে। আব্বু মামাদের বললো যে আপনারা যদি না পারেন তাহলে আমাকে বলে দিন, আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো, আপনারা যদি গাইড করতে না পারেন, বাড়িতে যদি এরকম ছেলে আসে ডিস্টার্ব করে। পরে মামারা মানে খুবই কষ্ট পাইলো, কষ্ট পাওয়ার পরে সেই ছেলেটাকে আরেকদিন সে আসলো, আসার পরে মামারা ভীষণ অপমান করলো আমার সামনেই, বলে যে শোনো তুমি আইসো, বাট এখন আইসো না, ভাগ্নিটা চলে যাওয়ার পর তারপর আইসো, আর এখন এই বাড়িতে একটু ঘোরাফেরা কমই করো, তোমার দাদুর বাড়ি ঠিক আছে, তুমি এভাবে আইসো না, ওর সামনে পরীক্ষা, ডিস্টার্ব হয়, আর আমরা চাই না আমার বোনের সংসারটা নষ্ট হোক,
রাইট। এটা বলে দিল, বলে দেওয়ার পরে ও দেখলাম যে আর কিছু বলে নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে সে মানে আড়ালে আসে নানুর সাথে যুক্তি পরামর্শ কথাবার্তা বলে। বলার পরে নানু আমার সামনে বলে যে আমার নাতিটা আমার বাড়িতে আসতে পারে না তোর জন্য, সে নাকি না খায় আছে 3 দিন যাবত, হ্যান তেন এরকম মানে দুনিয়ার কথা আমার সামনে বলে। তা আমি এগুলো পাত্তা দিই না, আমি আমার পড়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লাম। আমার যেহেতু টেস্ট চলে আসছে, তো এরকম যখন ও বাড়িতে আসতে পারে না, ও একদিন আমি আবার কোচিং করতাম, তো কোচিং করতে হইলে ওই যে গ্রামের যে রাস্তা মেঠো পথ ওদিক দিয়ে যাইতে হইতো, খুবই ফাঁকা থাকতো দুপুরবেলার টাইমে, তো ওদিক দিয়ে যাইতে হইতো। আমরা 2টা বান্ধবী যাইতাম, তো রাস্তাটা খুবই ফাঁকা ছিল। আমি দেখলাম যে ও এখানে দাঁড়ায় আছে, ওই রাস্তার মাঝখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছের সাইডে একটা রিক্সা দাঁড়া করে ওখানে দাঁড়ায় আছে। দাঁড়া করানোর পরে সে আমার বলতেছে একটু দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলবো, আমি কালকে থেকে আর কোচিং এ আসবো না, যেহেতু আপনি এই রাস্তাটাই ধরে ফেলছেন, এটা আপনার নেক্সট টার্গেট হয়েছে, নানুবাড়ি বাদ দিয়ে এখানে টার্গেট হয়েছে, আমি আর আসবো না। ঠিক আছে, সে মানে ভীষণ রিকোয়েস্ট করতেছে একটু দাঁড়াও। সে বলতেছে আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক লাভ করি। আমি বলতেছি আপনি কিভাবে ভাবেন, আপনার মতো একটা গ্রামের ছেলে গেছে আমার বাবা বিয়ে দিবে, আমি এখানে লেখাপড়া করতে আসছি, একমাত্র এটাই আমার লক্ষ্য, তার বাইরে কিচ্ছু না, আমার বাবা কখনোই গ্রামে বিয়ে দিবে না, আর আপনাকে তো প্রশ্নই আসে না। এটা বললাম, বলার পরে সে মানে ভীষণ কষ্ট পাইছে। সে নাকি ওই দিন বাড়িতে যায় তার বড় ভাইয়ের সামনে স্মোক করছে, কখনোই লাইফে কখনোই সে স্মোক করে নাই, তার ভাইয়ের সামনে স্মোক করছে। সেই জিনিসটা তার ভাই দেখছে, মানে ওর ভাইকে জানাইছে, জানানোর পরে সে বিষয়টা শুনছে, শোনার পরে আমাদের নানুর বাড়িতে আসছে একদিন রাতে, খুব মোটা সোটা, তো আমি পড়তেছিলাম। ওর ভাই? হ্যাঁ, ওর ভাই। তো আসছে, আসার পরে নানুর রুমটাতেই ডিরেক্টলি ঢুকছে। ঢুকার পরে আমি তো মানে গরম দিন, আমি বসে বসে পড়তেছি, তো এই টাইমে আসছে। আসার পরে সে আমার দিকে একবার তাকাইলো, তাকানোর পরে আমি মানে তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বললাম যে জি কাকে চাচ্ছেন? পরে বলতেছে যে দাদিকে আছে। পরে আমি বললাম যে হ্যাঁ নানু আছে। পরে বলতেছে তোমার নামই কি আয়শা? পরে আমি বললাম যে হ্যাঁ আমার নামই আয়শা। পরে বলছে ও তুমি কি আমাকে চিনছো? পরে আমি বললাম যে না আমি তো চিনি নাই আপনাকে। পরে সে আমাকে বলতেছে যে ছোটবেলা একটা সময় তুমি আমাদের বাড়িতে আসছিলা, তখন আব্বু অ্যাক্সিডেন্ট করছিল, তখন ফুপি তোমরা সবাই আসছিলা। তো নানু একদিন দুপুরবেলা আমি স্কুল থেকে আসছি, আসার পরে সে আমার পাশে বসে বলতেছে দেখ ও তো তোর অনেক পছন্দ করে, তুই যদি এরকম করিস তাহলে তো ও হয়তো অন্য ধরনের কিছু একটা করবে, যেটা বলতেছে যা করতেছে। পরে আমি নানুরে হাত ধরে বললাম যে দেখো নানু তুমি কি চাও, আমার জন্ম ঢাকাতে, তারপর আমার বাবা আমাকে নিয়ে অনেক আশা করে, সে চায় আমি লেখাপড়া করে ভালো কিছু করি, তারপর তার অনেক আশা। হ্যাঁ আমার আপন নানু। পরে আমি বললাম যে এরকম এরকম। পরে এই খবরটা আবার মানে ওই যে আব্বু এসে যে ওকে ঝাড়ি দিয়ে গেল, এই খবরটা দাদু আর দাদু ভাই শুনছে। শোনার পরে একদিন দাদু আমাকে ফোন দিয়ে কথা বলতেছে, মানে সবসময় বলে, সেদিন আমার বলতেছে যে দেখো এমন কিছু করবা না, আমাদের আশা কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু। পরে ফুপিরাও ফোন ধরলো, ফুপিরাও আসছিল। পরে বলতেছে তুমি শুধু জাস্ট পরীক্ষাটা দিয়ে এখানে চলে আসো, তারপরে যা করা লাগে আমরা করব। আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, টেস্ট পরীক্ষা শেষ হলো। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ক্লাস 9 থেকে 10-এ উঠছি। তো ওই টাইমে হঠাৎ একদিন দুপুরবেলা, এর মাঝে ও বেশ কিছুদিন আসে নাই, হঠাৎ একদিন দুপুরবেলা আমি ওই কোচিং এ যাচ্ছি, তো ওই টাইমে দেখতেছি যে ও দাঁড়ায় আছে সাথে একটা রিক্সার সাথে। তো আমি যাচ্ছি, যাওয়ার পর আমার বলতেছে যে একটু দাঁড়াও। পরে আমি বললাম যে কেন, কি হয়েছে? পরে ওই দিনই মানে ফার্স্ট ওর সাথে আমার ভালো মতো কথা, মানে কোনো রাগ নাই, ঠান্ডা মেজাজে ওর সাথে কথা বলতেছি। তো ওর জন্য নানু খুব কষ্ট পাইতেছিল, আমি দেখতেছিলাম যে নানু খুব কান্নাকাটি করে, বলে যে আমার নাতিটা আমার বাড়িতে আসতে পারে না। আর ওই ওদের ফ্যামিলি থেকে ওই একমাত্র বেশি আসতো নানু বাড়িতে। তো নানু এটা বলতো, তো ওই কথাটা মনে পড়ে কেন জানি ওর সাথে আমি খারাপ বিহেভ করতে পারলাম না। আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলতেছে যে তোমাকে আমার বড় আপু একটু দেখতে চায়, তুমি কি একটু যাবা? পরে আমি বলতেছি যে না আমার তো কখনোই যাওয়া সম্ভব না, তুমি বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পর ওনাকে বাড়িতে আসতে বললো। পরে সে মানে এক প্রকার মানে অনেক রিকোয়েস্ট করতেছে। তো আমি কেন যেন বললাম যে আচ্ছা ঠিক আছে। এটুক বলেই আমি, আমার হাতে বই ছিল, কোচিং এ যাচ্ছি, বইটই সহই রিক্সায় উঠে পড়ছি। রিক্সায় উঠার পর আবার ভাবতেছি যে মামাদেরকে না বলে যাচ্ছি, মামারা তো একটু পরে টেনশন করবে, তারা তো একটু পরপরই খোঁজ নেয়, অল টাইম তারা খোঁজ খবর রাখতেছে। আমার কেন যেন, পরে আমি বলতেছি দেখো আমার কেন যেন মনে হচ্ছে যে আমি একটা অন্যায় করে ফেলতেছি, তাদের না বলে যাচ্ছে তোমার সাথে। পরে কোনো অন্যায় না, তুমি করে বললে নাকি না আপনি করে কথা হয়, ও আমাকে আপনি বলে। পরে আমি বলতেছি যে দেখেন আপনার সাথে যাওয়াটা আমার খুব ভুল হচ্ছে, আমি মামাকে বলে যাই। পরে বলতেছি না বেশিক্ষণ লাগবে না, তারা জানবে না, জানার আগে তোমাকে আমি দিয়ে যাবো। ওর দেখতেছিলাম যে পা থেকে মাথা পর্যন্ত ওর হাত পা সমানে কাঁপতেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে, কোনো সমস্যা আছে, ও কেন এইভাবে চোরের মতো কাঁপাকাঁপি শুরু করছে। তো একটুখানি পথ যাওয়ার পর আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাইয়া রিক্সাটা থামান। পরে ও বলতেছে কেন? আমি বলছি আমি আপনার সঙ্গে যাবো না, আমার যাওয়া সম্ভব না। পরে বলতেছে কেন, কি হয়েছে? পরে আমি বললাম যে আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আপনি আমাকে আপনার আপুর বাসায় না অন্য কোথাও নিয়ে যাচ্ছেন, সেটাকে ক্লিয়ার করেন, কোথায় নিচ্ছেন। পরে মানে অনেকক্ষণ ওর সাথে আমার কথা হলো, তখন সে স্বীকার করলো যে
আমি চাইছিলাম আমার ফ্রেন্ডরা সব দাঁড়ায় আছে, তোমাকে জামালপুর নিয়ে যাওয়ার পর আমরা কাজী অফিস বা কোর্ট ম্যারেজ করবো। কোর্ট ম্যারেজ করে ফেলবে? আমি মানে পুরা অবাক হয়ে গেলাম যে আপনি এটা ভাবলেন কিভাবে। আমি তো নিজেই কখনো আপনাকে অ্যাকসেপ্ট করবো না। আমার বাবা যতক্ষণ না বলবে, সে যতক্ষণ না আমাকে অনুমতি দিবে, আমি তো আপনাকে অ্যাকসেপ্টই করবো না। আর আপনি কিভাবে মনে করতেছেন যে আপনি নিয়ে গেলে আমি কোর্ট ম্যারেজ করে ফেলবো? আর এটা কি অন্যরকম? আপনি আজকের পর থেকে আমার চোখের সামনে আর কখনো পড়বেন না, আমি যেন আপনাকে আর দেখি না। পরে সে মানে অনেকভাবে মাপটাপ চাইলো। পরে আমি বললাম যে না, মাফ করা সম্ভব না। আপনার প্রতি এটা আমি আশা করি নাই। আমি ভাবছিলাম আপনি আসলেই হয়তো অনেক সহজ সরল একজন মানুষ, বাট আপনি অনেক চালাক একটা লোক। অনেক অপমান করে বলছিলাম। পরে আমি ওইখান থেকে এসে রিক্সাওয়ালাকে বললো যে ওকে ওইখানে নামাই দিয়ে আসো, যেখান থেকে নিয়ে আসছিলাম ওইখানে নামাই দিয়ে আসো। পরে আমি ওইখানে চলে আসলাম। চলে আসার পর আমি ওই দিন আর কোচিং এ যাইনি, বাড়িতে চলে আসছি। চলে এসে আমি নানুকে বললাম যে এরকম এরকম করছে। আমি মানে আমার সমস্ত কথাগুলো আম্মুর সাথে শেয়ার করতাম। পরে আম্মু মানে ভীষণ ভয় পাইলো এই বিষয়টা নিয়ে, খুব চিন্তিত হয়ে গেল। পরে আমি আসে বলতেছি, আম্মু বলতেছে তোমার আব্বুকে বলো না কথাটা, আচ্ছা এটা আমার কাছে থাক, আমি দেখতেছি। আমি তোমার নানুর সাথে কথা বলি, তোমার মামাদের সাথে কথা বলি। তো আমি আর সেইটুকু করলাম না। পরে আমি আব্বুকে বলে দিলাম। আব্বু ফোনটা ধরার সাথে সাথে বললাম যে আব্বু এই ব্যাপার। আব্বু মানে খেপে গেছে। খেপে যাওয়ার পরে সে তখন আমার মানে ক্লাস 10 এর পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে। পরীক্ষা আব্বু আমি জিজ্ঞেস করবো পরীক্ষা কি শেষ? আমি বললাম যে হ্যাঁ আজকে পরীক্ষাটা শেষ হয়ে গেছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। কোনো মতো হয়তো সে রাতটা পার করছে। সকালবেলা দেখি যে আম্মুরি নিয়ে এসে হাজির। ওরে বাবা! আম্মুরি নিয়ে হাজির হওয়ার পরেই সে মানে বলতেছে যে ব্যাগটা গুছাও, এখানে আর থাকতে হবে না। আমি প্রয়োজনে এই 2 বছর গ্যাপ দিয়ে আবার স্কুলে ভর্তি করবো, ক্লাস 9 দিব, এখানে থাকা হবে না, সব গুছাও। আব্বু দেখা গেল যে সবকিছু গুছাইতেছে। আম্মুরে বলতেছে যে এখানে আমি তোমাকে কিছুই বলবো না। আপনার মাকে বলছেন? হ্যাঁ, ঢাকা যাই। তারপরে আমি আমার মানে যখন থেকে আমার জ্ঞান মানে বুঝতে শিখছি, আব্বু কখনো আম্মুর সাথে মিসবিহেভ করে নাই। কখনো দেখিনি সে লাউডলি আম্মুর সাথে কথা বলে। বাট আম্মুকেও দেখিনি কখনো আব্বুর সাথে তর্ক বিতর্ক বা থাকে না যে ফ্যামিলিগত কোনো সমস্যা বা ঝগড়াঝাটি, এরকম কখনোই দেখি নাই। আব্বু একটা কথা বললে আম্মু একদম চুপ, আবার আম্মু যখন একটা কথা বলতেছে আব্বু একদম চুপ। তাদের মধ্যে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো আম্মু এই কথাটা শোনার পরে আম্মু মানে ভীষণ ভয় পেয়ে গেছে। সে আমি দেখলাম যে নানুর পাশে যায় বলতেছে যে তোমাদের কাছে মেয়েটা দিচ্ছিলাম, তোমরা তো একটু দেখে রাখার দরকার ছিল, আর ওরা তো একটু বলা দরকার ছিল যে এখানে আসার দরকার নেই। যেহেতু ছেলেটা মানতেছে না, ওর বাবার কাছে কমপ্লেন করা দরকার ছিল। তোমরা কি সেটাও পারো নাই? মানে মামাদেরকে ভীষণ শাসাইতেছে আম্মু যে আজকে তোদের জন্য আমার হয়তোবা আমার ফ্যামিলি লাইফে কোনো সমস্যা হয়ে যাবে। পরে এটা বলার পরেই মানে মামারা অনেক রিকোয়েস্ট করতেছে যে দেখেন এই টাইমে আপাতত আমরা দেখতেছি, এই টাইমে নিয়ে যায় না, যেহেতু সামনে এসএসসি পরীক্ষাটা, টেস্ট চলে আসছে, এরকম সময় নেওয়াটা ঠিক হবে না। এখন এরকম করে না, আমরা এখন দেখবো 24 ঘন্টা ওর পাশে আমরা খেয়াল রাখবি করবো। পরে আব্বু বলছে না তোমরা কতটুকু খেয়াল রাখবো এটা আমার জানা হয়ে গেছে। আব্বু আমাকে ঢাকা নিয়ে এসে বললো। ঢাকা আনার পরে দাদু দাদি ওরা সবাই মানে আমার নানু বাড়ির সবাইকে দোষারোপ করতেছে আমাদেরই ভুল হয়েছে, আমরাই নিজেদের দায়িত্বে একটা কিছু করতাম, তখন কেমন যেন একটা ডিসিশন নিয়ে ফেলছিলাম, হুট করে মেয়ে যেটা বললো সেটাই করলাম, এটা আসলে ভুল হয়েছে। তখন আব্বু আমি বসে আছি, আমার মন খারাপ যে আমার পরীক্ষাগুলো, আমার কথা হচ্ছে যে তোমরা যাই করো আমার লেখাপড়া যাতে নষ্ট না হয়, আমি এসএসসিটা ওই টাইমেই দিতে চাই, গ্যাপ দিয়ে না, পরবর্তীতে না। তো এটার জন্য আমার মন খারাপ। পরে আব্বু আমাকে, আমি বসে আসছি দাদু ভাইয়ের সাথে, তো দাদু আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ওকে পছন্দ করো, তোমার কি ভালো লাগে? দাদু ভাই আমাকে জিজ্ঞেস করতেছে। পরে বললাম যে না, আমি ওকে পছন্দ করি না, ওকে আমার ভালো লাগে না, আর কখনো লাগবেও না। পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, এইটুকু বিশ্বাস যেন থাকে, আচ্ছা তারপর আমি ব্যাপারটা দেখতেছি। পরে সে বলতেছে আমার আজকে বাইরে যাওয়া দরকার, তুমি আমার সাথে যাবা। তো আমি আর দাদু রিক্সায় করে ঘুরতেছি, দাদু যা যা খাইতে মন চাইতেছে সে খাইতেছে। আমি বলতেছি তুমি এগুলো খাও না, তোমার এগুলো নিষেধ, এগুলো খাইলে তোমার প্রবলেম হয়ে যাবে। পরে বলতেছে যে প্রবলেম হোক আর যাই হোক, কিন্তু আমি জানতাম না যে লাইফে ওইটাই আমাদের ফার্স্ট মানে আর লাস্ট দাদুর সাথে ঘোরা, তারপর আর কখনোই ঘোরা হবে না। তো এই জন্য হয়তোবা আমারও চলে যাওয়ার সময় ছিল, আর দাদুরও হয়তো ওইটার পর আর কখনো তার সাথে আমার সময় কাটানো হবে না। পরে আমরা দাদু মানে মিষ্টি টিষ্টি যা দরকার সে খাইলো, খাওয়ার পরে বলতেছে চল তোর ফুপির বাসায় যাই। পরে নাজিরবাজার গেলাম, যাওয়ার পরে সেইখান থেকে ফুপি দেখে তো অবাক যে কি ব্যাপার তুমি চলে আসছো, মানে তারা তো প্রতি সপ্তাহের মধ্যে 2-3 দিন পর পরই চলে আসতো। পরে ওইখানে গেলাম, তারপর ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে রাত 11টার দিকে দাদু আব্বুর সাথে বসার পরে আব্বুকে অনেক বুঝাইলো যে দেখো তুমি যেটা নিয়ে টেনশন করতেছো, আমাদের মেয়ে তো ঠিক আছে, ও কখনোই কিছু করবে না, ওর প্রতি আমাদের বিশ্বাস আছে, তো তুমি এক কাজ করো, ওকে কালকে নিয়ে যাও বা ওদেরকে খবর দাও, ওরা এসে নিয়ে যাক, নিয়ে পরীক্ষাটা দাও, এটা আমার তোমার প্রতি আমার রিকোয়েস্ট, আমি আর কিচ্ছু চাই না, ওকে এসএসসিটা দাও, ওইখান থেকে দেওয়া এনো, তারপরে বাকিটা এখানে করবো আমরা, আগে ও এসএসসিটা দিয়ে আসুক। এটুকু বোঝানোর পরে আব্বু মানে দাদু ভাইয়ের কথা আর দাদুর কথা কখনোই সে ফেলতো না,
আচ্ছা আচ্ছা, ফেলতো না। পরে মানে হাজার রাগের মাঝেও তার ইচ্ছার বিরুদ্ধে হলেও সে আমাকে দিয়ে আসলো জামালপুরে। হ্যাঁ, জামালপুরে দিয়ে আসলো। এবং কি মামাদের বাড়ির আশেপাশে লোকজন থেকে শুরু করে মামাদের থেকে শুরু করে বললো যে ওই ছেলের যদি এই এলাকাতে দেখো তাহলে ওর হাত পা ভাঙা ওকে এখানে বাইধা রাইখা তারপর আমাকে খবর দিবা, আমি ঢাকা থেকে এসে তারপরে যা করার লাগে আমি করবো, বাট ও যেন আমার মেয়ের আশেপাশে না আসে, এরকম ভাবে বলে আসলো। ও তো আর আশেপাশে আসতে পারে না, আর কোনো কিছু করতে পারে না, কথা টথা বলতে পারে না, করতে পারে না। তো হঠাৎ একদিন খবর আসলো যে ও সুসাইড করার চেষ্টা করছে, যে খেতে যে কীটনাশকটা দেয় ওইটা ও খেয়ে ফেলছে। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমি জানলাম যে ওই যে আমার যে নানু বাড়ির আশেপাশে যে রিলেটিভ ছিল ওদের এলাকাতে যাওয়া আসা ছিল, আর ওদের তো ওইখানে খুব নাম করা ছিল, তো ওরা বলতেছে এরকম এরকম ও তো এটা করে ফেলছে, মানে নানু আর মামা এরা সবাই মানে ওদের এখানে চলে গেছে অলরেডি। আর আমি তখন বাড়িতে আমার কাজিনদের সাথে আমি শুনলাম, শোনার পর বলতেছি যে এ কি পাগল না ছাগল, ঝাড় বিয়ে তার খবর নাই, সে বিষ খেতেছে, এটা করতেছে সেটা, এগুলা কি, এগুলা আসলে খ্যাতরাই করে, ভালো ছেলেরা করে না। পরে আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট একটু মানে হয়েছিল, পরে আব্বুকে স্যাররা ডাকাইছিল, পরে বলছিল ওকে নিয়ে আমরা একটু খুব ভালো আশা করি, তো ওর কি কোনো সমস্যা, ওর তো আগের রেজাল্ট গুলো খুব ভালো ছিল, ক্লাস 9 থেকে 10 পর্যন্ত খুব ভালোই ছিল, এখন এই টেস্টের একটু যদি এরকম হয়ে যায় তাহলে তো খুব প্রবলেম, আপনারা একটু চেষ্টা করেন ওকে একটু গাইড দেওয়ার জন্য। তখন আব্বু কি করলো, আমার মানে টেস্টের পরপরই আম্মুকে বললো যে তুমি যাও, হ্যাঁ জামালপুরে যাও, এই 3 মাস তুমি মেয়ের কাছে থাকবা, এখানে যত যা আছে আমি দেখবো। পরে আম্মু আসলো, আসার পর আম্মু আমাকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করাইতেছে, দেখতেছে। এর মাঝে আব্বু আসছে একদিন, আব্বু আসার পরেই রাত প্রায় 1টা দেখতে হবে, ওই টাইমে 4-5 জন লোক আসছে। 4-5 জন লোক আসছে, আসার পরে তার আব্বুর সাথে বসলো, বসে মানে মামাদেরও ডাকলো, আর আশেপাশে যে আমার আম্মুর চাচাতো ভাইটাই ছিল এদেরকে ডাকলো, ডাইকা মানে সবাই হয়ে বসলো। বসার পরে তো আমি আমার 4-5টা কাজিন, ওরা বলতেছিলাম যে এতগুলা লোকজন কি জন্য আসলো, কি ব্যাপার। পরে বলতেছে এগুলা ওই যে লতিফের ভাই, দুলা ভাই, তারপর ওরা আসছে। পরে আমি বললাম যে এগুলো কেন, এত রাতে কেন। পরে বলতেছে দেখো না কি হয়, দেখি আগে কি বলে। তো আমি পড়তেছিলাম আর মানে ওদিকে খেয়াল করতেছিলাম যে ওরা কি বলতেছে। তো এক পর্যায়ে দেখতেছি আব্বু খুব হইচই করতেছে, মানে খুব রাগ, হ্যাঁ রেগে যাচ্ছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে। পরে আবার সবাই থামাচ্ছে, বলতেছে আপনি থামেন, একটু বোঝার চেষ্টা করেন। পরে আমার যে ওই যে ওর যেই ওদের মানে ছিল দাদা বলি, আর ওদের নাকি গার্ডিয়ান পক্ষ যে ছিল, উনি একটা হেডমাস্টার ছিল স্কুলের, উনি আসছে, ওনাকে নিয়ে আসছে। পরে উনি বলতেছে যে এই কথাটা আমার কানে আসছে যে দেখেন একটা জীবনের জন্য আরেকটা জীবন নষ্ট হয়ে যাবে, আর সেই লোকগুলোর জন্য আরো কতগুলা মানুষের কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে। এটাকে আপনি বুঝেন, আপনি তো চাকরি করেন, আর ব্যবসার জিনিসটা অন্যরকম, ওদের ব্যবসাটাই হচ্ছে মূল, আর সেটাই নষ্ট হয়ে যেতেছে। আর এইটা যদি হয় তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আর আপনি শুনেন, মেয়েদের ভাগ্য তো বলা যায় না, কার ভাগ্যে কি লেখা আছে, আপনি না করতেছেন, হয়তো 2 দিন পরে দেখা যাবে আপনার মেয়েটা এই বাড়িতে গেছে, এখন যে এত অপমান করতেছেন, বলতেছেন চাষা পোষা এদের কাছে দিবেন না, হ্যান তেন এরকম ধরনের কথা বলতেছেন, এটা ঠিক না। মেয়েদেরকে নিয়ে বড় কথা বলতে হয় না। আমার বাবা বলতেছে আমি আমার মেয়েদের নিয়ে বড় কথা বলার মতো বইটা রাখি, আমি আমার বিশ্বাস আছে আমার মেয়ে কখনো আমার অবাধ্য হবে না। পরে বলতেছে যে এত বড় কথা বলেন না, এত করে বলেন না। পরে আমার আব্বু বলতেছে যে না, আমি এটা বলতে পারি, কারণ আমার মেয়েদের প্রতি আমার অনেক বিশ্বাস, আমার মেয়েরা আমার অবাধ্য হবে না, আর কখনো আমি এই ধরনের কোনো রিপোর্ট পাইনি আমার মেয়েদের বিরুদ্ধে। আপনি এলাকাতে ঘুরেন দেখেন, আমার মেয়েটার সম্বন্ধে কেউ একটা খারাপ কথা বলতে পারবে না, তো আপনি এটা বলেন না। পরে সেই লোকটা মানে অনেক কিছু বলার পর আব্বু অনেক বুঝাইতে চাইছে, পরে আব্বু ডিরেক্টলি না করে দিচ্ছে যে কখনোই সম্ভব না, এই কথাটা নিয়ে আমার কাছে আর কখনো আসবেন না। আমি একজন গভর্নমেন্ট জব করি, আমার মেয়েকেও চাইবো যে একজন সরকারি চাকরিজীবী ছেলে, আর আমার মেয়ের চাইতে যেন আরো বেশি শিক্ষিত হয়, আর এই মেয়েটা কখনো এই গ্রামের অঞ্চলে কখনো মানাইতে পারবে না। আপনারা কেন এটা বুঝতেছেন না, এটা বোঝার চেষ্টা করতেছেন না। শুধু এখনকারটা ভাবলে তো হবে না, আপনারা বিজনেস নিয়ে আসছেন, আপনাদের ব্যবসা চিন্তা করতেছেন, আমার মেয়েটার লাইফ নিয়ে আমি চিন্তা করতেছি, এটা কখনোই আন্ডারস্ট্যান্ডিং হবে না। এটা বুঝতে, আপনি তো একজন শিক্ষিত, আপনি কি বুঝতেছেন? এই কথাগুলো আমি শুনলাম, শোনার পরে ভোর হয়ে গেছে তাদের কথাবার্তা, এক পর্যায়ে মানে আমিও শুনতেছি, তারাও মানে তর্ক বিতর্কের এক মাঝখানে সকালে মানে ফজরে আজান হচ্ছে, ওই টাইমে তারা চলে গেছে। ওই টাইমে যাওয়ার পরে আরো লোকজনের মাধ্যমে কয়েকদিন পর পরে আব্বু যে কদিন ছিল অনেক বোঝানোর চেষ্টা করছে, আব্বু ডিরেক্ট বলছে না, কখনোই সম্ভব না। না করার পরে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। এসএসসি পরীক্ষা শুরু হলো, আব্বু মানে অলরেডি ওই টাইমে পুরো মাসটাই সে ছুটি নিয়ে ওইখানেই থাকলো। তার একটাই টেনশন, আমার কোনো মতো পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে সে আমাকে ঢাকা নিয়ে আসবে। তো পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা দিতেছি। পরীক্ষা দেওয়ার মাঝামাঝি সময়ে আমার মানে নানুরি আরেক রিলেটিভ পক্ষ যে মামাই হয় সে আসলো। আসার পরে আম্মুকে আইসা মানে হাতে ধরে কান্নাকাটি শুরু করছে যে আমি তো তোর বড় ভাই হই, তোর কাছে আর কিচ্ছু চাই না, তোর মেয়েটা ভিক্ষে দে।
পরে আম্মু বলতেছে আমি এগুলো বলতে পারবো না, আমার সাথে এগুলো বললেন না, আপনাদের কাছে আমি দয়া করে মাপ চাই, আমার ভুল হয়েছিল আমার মেয়েটাকে এখানে পাঠানো, আর এগুলো নিয়ে আমি আর নাটক করতে চাই না, এগুলো বললেন না। পরে ওই মামাকেও না করে দেওয়ার পরে ও তো মানে পুরো পাগল, কোন দিক থেকে কারে পাঠাবে কি করবে এরকম। আর ওদিক থেকে ওর ভাইয়েরও একটা জেদ চেপে গেল যে আব্বু এত বড় বড় কথা বলছে, এত অপমান করছে। সে মানে তখন থেকেই মানে একটা জেদ, ওই যে অপমানটা যে হ্যাঁ আমরা গেলাম তারপরে হ্যাঁ শুনলো না, আমি এগুলো কথা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে, আমার পরীক্ষা চলতেছে, এগুলো আমার শোনার কোনো দরকারই নেই। পরে সে বলতেছে যে এরকম মেয়ে দেখায়, ও তো পালায় পালায় চলে আসে, মেয়ে দেখেই না, নিয়ে যাই এখানে দেখাবে ওইখানে দেখাবে এরকম। আপনার যে কয় বছরের সিনিয়র ছিল? 4-5 বছরের। 4-5 বছরের, ওকে। তখন তো আলটিমেটলি ওর বেশি অর্থে বিয়ে করার বয়স হয়নি। হ্যাঁ ওর তখনো হয়নি। ও আমি পড়াশোনা করতো? হ্যাঁ ও পড়াশোনা করছে, ও ইন্টার পাস করছিল, এইটুকু আমি জানছি, কিন্তু ওর ফ্যামিলিতে আর কেউ লেখাপড়া করেনি। পরে আমার মনে আছে আমার যেদিন লাস্ট পরীক্ষা, ওই দিন 2টা পরীক্ষা ছিল একসাথে, তো ওই দিন দেখি যে আব্বু সবকিছু আমার গুছাই টুসাই ব্যাগ টেক রেডি, আম্মুরে বলতেছে সব গুছাই ফেলো, সব করে ফেলো, আজকে পরীক্ষা দিয়ে আজকেই। হ্যাঁ মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আব্বু ট্রেনে উঠবে, এরকম একটা প্রিপারেশন নিয়ে ট্রেনের টিকিট কেটে রাখছে। পরে আম্মু বলতেছে আমি সকালে পরীক্ষাটা দিয়েছি, মানে মাঝখানে 1 ঘন্টা ছিল, বিরতি ছিল। পরে বলতেছে যে দেখো আজকে না যাই কালকে। আব্বু বলছে একটা কথাও বলবা না, মেয়েটার পরীক্ষা শেষ হওয়ার মিনিটের মধ্যে সব নিয়ে বের হবা, একটা কথা। মানে নানু অনেক কান্নাকাটি করতেছিল, আগের দিন রাতেও দেখছি নানু অনেক কাঁদতেছে। পরে ওই দিন আব্বু মানে লাইফে মানে ফার্স্ট আম্মুকে একটু হেয় করে কথা বলছিল যে আমি আমার জীবনটা নষ্ট করছি করে বিয়ে করে, আমি আমার মেয়েটার জীবনটা নষ্ট করতে চাই না, এর কি যন্ত্রণা এর কি কষ্ট এটা আমি খুব হাড়ে হাড়ে বুঝি। আর আমি জীবনে একটা ভুল করছি, তার মাপ আমি আজও পর্যন্ত পাইনি, 4টা সন্তান হওয়ার পরও। আর আমি যদি আমার এই মেয়েটাকে, আমার বংশে মেয়ে নাই, আমার এই 2টা মেয়ে, তো ওই দিন আমার খুব খারাপ লাগছে যে আম্মুকে আব্বু ওই ফার্স্ট আমার সামনে আম্মুকে একটা চর মারছিল। চর মারার পরে আম্মু মানে অবাক হয়ে গেছিল যে এটা কি করলো, আম্মুকে একটা চর মারছে নানুর সামনে, তারপর নানুর সামনে একটা চর মেরে বলতেছে যে আমি অনেক আশা নিয়ে দিছিলাম, অনেক ভরসা নিয়ে দিছিলাম, আমার মেয়েটার লাইফটা তো ধ্বংস করার পথে তোমরা নামছো, তার সাথে হয়তো আরো যে কি হবে এটার আভাস আমি এখন থেকেই পাইতেছি, আমার ভিতরটাই যেন কেমন করতেছে, একটা ঝড় তুফানের আভাস আমি পাইতেছি। আব্বু দিন কথা বলে আম্মুর একটা চর মারছিল, ওইটাই আমি লাইফে ফার্স্ট দেখছিলাম যে আম্মুকে একটা চর মারছিল, আমার খুব কষ্ট লাগছিল। আম্মু আমাকে ধরে অনেক কান্নাকাটি করতেছিল, অনেক কান্নাকাটি করছে, সারাটা রাত নানুও কান্না করছে, আম্মুও কান্না করছে, আর আব্বু বাইরে বসেছিল একটা চেয়ারে। তার মানে ওই রাতে থাকছে? মানে ওইটা আগের দিন রাতে, তারপরেই সব গুছানো। মানে পরীক্ষাটা শেষ হওয়ার আগের দিন রাতে এটা। এইসব জিনিস আপনার বাসার মধ্যে ঘটে যাচ্ছে, এগুলো তো আপনাকে মেন্টালি ডিস্টার্ব করার কথা। হ্যাঁ আমার খুব ডিস্টার্ব হচ্ছিল, আমি মানে পড়ার সময় আমার খুবই হইতেছিল। তারপর আমার মানে ধরে আমি একটা মানে যুদ্ধের মতো করেই আমার পড়াটা চালা যাচ্ছে, আমি ওগুলো মানে আমার কানে নিচ্ছিলাম না। আমার কথা হচ্ছে আমার বাবার আশা যে আমি এসএসসি পাস করবো, তারপর কলেজে যাব, ভালো কিছু করবো, চাকরি করবো, বাবা পূরণ করবো। বাবা সবসময় বলতো যে তোমরা লেখাপড়া করবা, গ্রাজুয়েট হবা, তারপর একটা ভালো চাকরি আমি নিয়ে দিবো, ভালো একটা চাকরি দাঁড়াবা, তারপরে অনেক পরে বিয়ে শাদীর বিষয়টা। তো এই লক্ষ্যটাই আমার ছিল যে আমি লাইফে কিছু করব, বাবার মতো একটা সরকারি চাকরি করব, ছোট হোক আর বড় হোক, সিম্পল ভাবেই চলবো, বাবা যেভাবে চলছে। তো এটা নিয়ে আমি লেখাপড়ার দিকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছি। তো এর মধ্যে ওই দিনই পরীক্ষাটা শেষ, লাস্ট পরীক্ষাটা। তো আমাকে এমন ভাবে গাইডে রাখছে যে ও আমার মানে 10 হাত কাছেও আসতে পারে না, এরকম অবস্থা। তো ও কিভাবে জানো আমি পরীক্ষা দিয়ে আসতেছি, আম্মু এই সাইডে দাঁড়ানো, মামারা সবাই দাঁড়ানো, ও আমার যেই কেন্দ্রটা পড়ছিল ওই কেন্দ্রের যে আয়া ছিল তাকে যেন কিভাবে ম্যানেজ করছে, বলছে যে ওরে যেভাবেই হোক আপনি একটু ওয়াশরুমের দিকে নিয়ে আসবেন। ওইখানে বলছিল, বলার পর ও কিভাবে যেন ওই ওয়াশরুমের ওই পাশে একটা দেওয়াল ছিল, পাঁচিল ছিল, সেটা টপকে ওইখানে দাঁড়াইছে। তো আমারে বলতেছে যে পরীক্ষা শেষ, তো এই আয়াটা বলতেছে তুমি তো এখন চলে যাবা, শুনলাম তোমার সবকিছু গুছানো সব তোমার মামারা বলতেছে, তো আসো ওই কর্নারে যাই, তুমি একটু ফ্রেশ হয়ে যাও। পরে আমি বললাম না ফ্রেশ হবো না, আমার কোথাও যাওয়া নিষেধ, আমার হল থেকে বেরোনোর সাথে সাথে বাড়িতে যেতে হবে, আব্বু ওয়েট করতেছে আমার জন্য, আমরা ঢাকা চলে যাবো। পরে বলতেছে যে আচ্ছা আসো দেখি। পরে ওনার আমি বুঝি নাই যে ওইখানে যে ও দাঁড়ায় আছে। পরে ওইখানে গেছি, যাওয়ার পরে মানে ও মানে আমার দেখে হাউমাও করে কান্না করে ফেলছে। ওর কান্না দেখে ওই আয়াটাও কাঁদতেছে, ওই আয়াটাকে বলতেছে আপনার 2টা পায়ে ধরি, ওরে একটু বুঝান, ওরে একটু বলেন যে একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা, কিন্তু মানে খুবই কান্নাকাটি করতেছিল, বলতেছিল যে দেখো একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা একই কথা, আমি হয়তো শহরের একটা ছেলে না, এই জন্য তুমি আজকে একসেপ্ট করতেছো না, বা অনেক ধরনের কথা ও বললো। বলার পরে আমি ওর একটা কথাই বললাম যে দেখো তুমি যদি আমার বাবার মনটা জয় করতে পারো আর তাকে যদি তুমি রাজি করতে পারো, আমি
আসি, ঠিক আছে, এটুকু তুমি শুনে রাখো, যদি আমার বাবাকে কখনো তুমি রাজি করতে পারো। জি। এইটুকু আমার লাস্ট কথা, এর বাইরে আমি কিছু বলতে পারবো না, আমি আমার বাবার বাধ্য হইতে পারবো না। আর আমার বাবা যদি রাজি না হয় সেক্ষেত্রে আমার কিছু করার নাই। এটুকু বলে আমি বললাম যে তুমি ভালো থেকো আর আমার ভুলে যেও বলে আমি চলে আসলাম। চলে আসার পরে আব্বু সাথে সাথে ব্যাগ টেক নিয়ে বের হয়ে আসে আমাকে, মানে আমি যে নানু বলতেছে ওইটু খেয়ে নে, রেস্ট নে, সেইটুকু মানতেছে না, বলছে না আর কিছু। মানে আপনার বাবার একটা ধারণা হয়ে গেছিল যে যদি বেশি সময় স্টে করি কোনো একটা ক্ষতি হয়ে যাবে, এটা Right. ভাবতেছিল। Okay. পরে আমরা চলে আসলাম। এর মাঝে আমার যে বড় ফুপিটা ছিল উনি পাশাপাশি বাড়ি ছিল, উনি নাকি এসে দাদার সাথে কি ঝগড়াঝাটি হয়েছিল বাড়ির জমিটা নিয়ে বা কি সম্পদ নিয়ে কি সমস্যা হয়েছিল সেটা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে দাদার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছিল। তো হওয়ার পর আমরা বাসায় আসছি, আসার পরে দিয়ে আমি আগে রুমে ঢুকছি, দাদার রুমে ঢুকছি, ঢুকে দেখি যে দাদা সোফার উপরে হাতটা ছেড়ে কেমন যেন হইয়া কি সেন্সলেস আছে নাকি কি অবস্থা আমি সেটা বুঝতে পারতেছিলাম না। জি। তো আমি চিৎকার করলাম, পরে আমরা বলতেছি দেখো তো কি হয়েছে। পরে এসে দেখে যে দাদার অবস্থা খুব খারাপ, সাথে সাথে অ্যাম্বুলেন্স গেল, ফোন দিল, পরে বাইরে নিয়ে আসলো, ডাক্তার বলতেছে ব্রেন স্ট্রোক করে ফেলছে। ওহো। ব্রেন স্ট্রোক করে ফেলছে। পরে মানে খুবই খারাপ অবস্থা ছিল তার। কতদিন হবে, 21 দিন হয়তো বাইরে ছিল, নাকি নল দিয়ে খাবার দাবার সবকিছু হয়েছিল। 21 দিন পরে দাদা মারা গেল। ওকে। হ্যাঁ, ওই দিনটা আমি কখনোই ভুলবো না। আর ওই যে আমাদের শেষ ঘোরাটা ছিল ওই দিনটা দাদা খুব এনজয় করতেছিল, খুবই মনে পড়তেছিল। পরে এরকম হয়েছিল, হওয়ার পরে ওই ফুপিরা যখন আসছিল মিলাদ টিলাদ পড়ার পরে আমাকে নিয়ে গেল ওই যে ছোট ফুপিটার বাসায় ক্যান্টনমেন্টে। জি। তো এইভাবে একদিন হঠাৎ করে আব্বু ফুপিকে ফোন দিছে, আমরা কই যেন যাবো এই টাইমে ফোন দিছে, দিয়ে বলতেছে যে আমি আসতেছি। জি। আমি আসতেছি। তো এর মাঝে ফুপি বলতেছে কেন কি জন্য, ও তো মাত্র আসলো, 2-1 দিন হয়েছে আমার বাসায় আসছে। দেখি যে ঘন্টা খানিকের মধ্যে আব্বু চলে গেছে। ফুপি বলতেছে যে ওনারা ড্রয়িং রুমে বসে কথা বলতেছে যাই কিছু করো দেখো, ওদের কথা শুনে কোনো কিছু তুমি দুর্বল হবা না। এটা কাকে বলছে? আব্বুকে বলতেছে ফুপি। আচ্ছা। মানে আমি তখনও জানি না যে বাসায় কে বা কারা আসছে বা কি হয়েছে, কেন আব্বু আমাকে হুট করে নিতে আসলো। ওকে। পরে আব্বু বলতেছে চলো আমরা চলে যাবো। পরে ফুপি ওই কথা বললো, বলার পর আমি বাসায় আসছি। আসার পরে আমাকে আমার রুমে যাইতে দিচ্ছে না, মানে আমাদের রুম গুলাতে যাইতে দিচ্ছে না। আচ্ছা। যেই সাইডটাতে দাদু দাদা থাকতো ওই সাইডের রুম গুলাতে আমাকে বসাইল আব্বু। আচ্ছা। বলছে তুমি এখানে থাকো। পরে আমি বলছি কেন, এইদিকে যাবো না কেন? পরে আমাকে আমার ছোট বোন বলতেছে আপু গ্রাম থেকে না অনেকগুলো লোক আসছে। পরে আমি বললাম যে গ্রাম থেকে লোক আসছে, কারা আসছে? পরে বলতেছে আমিও চিনি না। তো এর মাঝে আমার দাদু বলতেছে যে দেখ এক কথায় না করে দে, ডিরেক্টলি নেই মানে দাদু মানে আপনার ওই যে দাদি। দাদি। পরে উনি বলতেছে যে না করে দে। পরে ওরা মানে ওইটা আমার নানু হয়তো বলছিল যে উনি যদি বলে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, তুই দেখ। পরে ওই যে দাদুর কাছে এসেছে। পরে দাদুর সাথে বসে বসে গল্প করতেছে, আমি শুনতেছি যে ওনারা দাদুর সাথে কথা বলতেছে, আম্মু ওনাদেরকে নাস্তা টাস্তা খাবার দাবারের ব্যবস্থা করছে, যেহেতু এত দূর থেকে আসছে ওদিন তো তাদের যাওয়া সম্ভব না। পরে খাবার দাবারের ব্যবস্থা করছে, খাবার দাবার। এখন একটা লোক বাড়িতে আসছে, দাদু এটাই বলতেছে দেখ শত্রু যদি বাড়িতে আসে মানুষ ভালো ব্যবহার করে, আর যেহেতু তো শ্বশুর বাড়ি এলাকার লোকজন রিলেটিভ হয়, বড় রিলেটিভ, তুই খারাপ ব্যবহার করবি না, দেখ কি হয়। আর মেয়ে নিয়ে তো হয়তো ওর ভাগ্য এর চেয়ে ভালো জায়গায় যেতে পারে বা এর চেয়ে খারাপ জায়গায় যেতে পারে, তুই একটু চিন্তা ভাবনা কর দেখ। মানে ওনারা ততক্ষণে দাদুকে পটাই ফেলছে, দাদু এই জন্য এই কথাটা বলছে। তারা কিন্তু দাদু খুবই রাগান্বিত ওই বিষয়টার জন্য, ওই জামালপুর যাওয়াটা নিয়ে। পরে খাওয়া দাওয়া হলো, এক পর্যায়ে সারা রাত তারা কি বললো না বললো দরজা টরজা লাগায়া ঘুম থেকে উঠে দেখতেছি সবাই আসছে। সবাই আসার পরে আম্মু মানে মনটা অনেক খারাপ, হয়তো আম্মুর সাথে আব্বুর অনেক ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে সবাই আসলো, আসার পরে ড্রয়িং রুমটাতে মানে আমাদের যে বসার রুমটা ছিল ওইখানে সবাই এসে বসলো। বসার পরে দেখতেছি যে আমাকে ফুপি যায়, মেজো ফুপি যায়, বলতেছে যে আমি ছোটবেলা থেকে দেখতাম রে তোর মাথার সিটিটা না অনেক লম্বা, তোর অনেক দূরে বিয়ে হবে। ফুপু আমাকে সবসময় এটা বলতো যে তোর মনে অনেক দূরে বিয়ে হবে। উনি যায় আমাকে ধরে কান্না করতেছে, বলতেছে যে আমরা যেটা আশা করি নেই সেটাই হইতেছে। ততক্ষণও আমি জানি না যে কি হইতেছে। পরে আমাকে নিয়ে আসলো সবার সামনে, আনার পরে দেয়া ওর যে দাদাটা যেটা মাস্টার ছিল, স্কুল মাস্টার ছিল, উনার সামনে আসা। উনাকে আমি ওই দিনই দেখলাম, উনি আপনাদের এতে চলে এসছে, এখানে চলে আসছে। চলে আসার পরে তখন সে একটা বের করলো, বক্স থেকে আংটি বের করলো। সেই আংটিটা আমার হাতে পরানো, মানে আমার হাতে পরানোর জন্য দাদির হাতে দিল। উনি বললো যে আপনি মুরব্বী, আপনিই পড়াই দেন। সেই সময়টাতে আপনার বাবা কি বলছিল? বাবা নির্বাক, বাবা তখন সাইলেন্স। হ্যাঁ, পুরো সাইলেন্স হয়ে গেছে। কি বলছিল ওরা, কি নিয়ে কি হয়েছে এটাও আমি জানতেছি না, কারণ আমি তো তখন কোনো কিছু বুঝি নাই। আমি ফুপির বাসা থেকে আসলাম, তারপরে তারা ওই রুমে যাইতেই দিল না, পুরো রুম লাগায় সারা রাত কথা বললো।
পরে সবাই কান্না করতেছে, আমার ছোট বোনটাও কান্না করতেছে, ভাইয়া তো বাসা থেকে বের হয়ে চলে গেছে। ভাইয়া ওই মুহূর্তে আব্বু অনেক রিকোয়েস্ট করছিল যে একটু দাঁড়াও, সে বলছে এখানে দাঁড়ানোই সম্ভব না, ভাইয়াও চলে গেছে বাসা থেকে। পরে আমার দাদি আমার হাতে ওই আংটিটা পরাই দিল, বললো যে আপনি পরাই দেন, আমরা নিয়ে আসছি। আংটি দিল আর আমার হাতে 2000 টাকা দিল ওরা। দেওয়ার পরে ওরা চলে গেল। তারপরে আব্বুকে কি যেন বললো, পরে বললো যে আমি ফোনে জানাবো। পরে আমাকে আমার বাবা অনেকক্ষণ পরে আমার রুমে আসলো, আসার পর আমি মানে ভীষণ কান্না করতেছি, অনেক কান্দতে কান্না আমার চোখ পুরো ফুলে গেছে। তখন আব্বু বলতেছে যে আম্মু আমাকে মাফ করে দিও, আমি হয়তো হারিয়ে গেছি। ওরা আমাকে আসলে কি যে বললো আর কি হইলো আমি নিজেও বুঝলাম না। আচ্ছা, ওদের ছেলেটাকে ওরা ঠিক রাখতে পারতেছে না, হয়তোবা ও এর আগে কীটনাশক খাইছিল, এখন হয়তো একটু ভয়ঙ্কর কিছু করবে। আমি এটা মানে কি করবো, ওরা আমার হাতে পায়ে ধরে আমাকে পুরো করে ফেলছে, আমি আর কিছু করতে পারলাম না। অনেক ভাবে বুঝাইছি যে আমার মেয়েটাকে গ্রামে বিয়ে দিলে ও পারবে না কিছু করতে। আপনাদের যৌথ ফ্যামিলি, যে ফ্যামিলিতে 15-20 জন মানুষ, এই ফ্যামিলিতে আমার মেয়ে কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিভাবে থাকবে? এত কখনো এগুলা এই পরিবেশে যাইনি, এই পরিবেশে থাকেই নাই। তারপরেও তারা বলতেছে যে না। পরে আমি আমার বাবাকে ধরে অনেকক্ষণ কান্না করছি, অনেকক্ষণ কান্না করার পরে আব্বু কান্না করতেছিল। কান্না করার পরে বিকেলের দিকে ফুপিরা সবাই মিলে ডিসিশন নিল যে 2 মাস পরেই মানে বিয়েটার সবকিছু। তখন আমার পরীক্ষার 1 মাস শেষ হয়ে গেছে, আর 2 মাস পরে আমার রেজাল্ট বের হবে। তো ওই টাইমে তখন আমি আব্বুকে বলছিলাম যে আব্বু তোমরা যাই করো, ওদেরকে একটা প্রমিস করাবো ওরা যেন আমাকে কলেজে ভর্তি করে, আমি যেন আমার লেখাপড়াটা চালাই যেতে পারি। তার মানে শেষ পর্যন্ত আপনাদেরকে হার মানতেই হলো তাদের? হ্যাঁ, ওদের জিদের কাছে। পরে ওদের যে কি জিদ ছিল আর কি জন্য যেটা করলো, ওরা ছোট হয়েও আসছে। তারপরে দিয়েও আইসা হাতে পায়ে ধরে আমার বাবাকে রাজি করছে, আমার ফ্যামিলি সবাইকে মানে ফুপিদের ফুপাদের সবাইকে রাজি করছে। করানোর পরে তারাও ফোনে কথা বলছিল, ফুপিরা যেহেতু রাতে ছিল না, আব্বু ছিল, ওনাদের সাথে কথা বলে সবকিছু রাজি করার পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে আব্বু বিকেল দিকে ওদের ফোন দিল যে 2 মাস পরে 2003 সালের 21শে ফেব্রুয়ারি ডেট পড়লো আমার বিয়ের। তখন সে মানে আমি শুধু আব্বুকে একটা কথাই বললাম যে আব্বু তুমি ওদেরকে শুধু একটা রিকোয়েস্ট করবা, যেহেতু তুমি রাজি হয়েছো, তুমি কথা দিছো তাদেরকে, এখানে আমি আর কিচ্ছুই বলবো না, আমার কোনো ইচ্ছা আশা ভরসা কিচ্ছু নাই, যেহেতু তুমি রাজি সেহেতু আমি আর কিচ্ছু বলবো না। তার মাঝে মানে এঙ্গেজমেন্ট হওয়ার পরে ওর জেদ চাপলো যে ও আমাকে দেখতে আসবে, অনেকদিন যাবত দেখে না, ও আমাকে দেখতে আসবে। তো এর মাঝে ওইখান থেকে ফোন আসলো যে ও যাবে সাথে, ওর আর একটা কাজিনকে নিয়ে আসবে, ওর একটা চাচাতো ভাইকে নিয়ে আসবে। তো এর মধ্যে বেশ কিছুদিন পরেই ও আসলো। আসার পরে তো ওর পাটটা তো বাকি ছিল, ওকে একটা আংটি দেওয়ার দরকার ছিল, সেটা ফুপিরা বললো যে ওকে তো একটা আংটি দেওয়ার দরকার ছিল। যাই হোক, পরে ও আসলো, আসার পরে আব্বু কেনাকাটা করে দিল ওকে। কেনাকাটা করার পরে ওকে একটা আংটি বানায় দিল, দেওয়ার পর ঘুরে। আমি ওর সাথে কথা বলি না, আমি আমার মতো আমার রুমেই থাকি। ও আমার ছোট বোনটার সাথে কথা বলে, ছোট ভাইটাকে নিয়ে ঘুরে, তারপর ওরা ঘোরাঘুরি করতেছে, ঢাকাতে ঘুরতেছে। তো এর মাঝে ও আমার সাথে কথা বলে না, আমি যেহেতু ওর সাথে কথা বলি না, ও আমার সাথে কথা বলে না। আমার মনে ভিতরে একটা রাগ যে ওর যেতে পূরণ করলো, আমি তো কখনো কল্পনাই করিনি এরকম একটা ছেলেকে আমার লাইফে। ও চলে গেল, চলে যাওয়ার পরে ওদের সাথে কথা, আব্বুর সাথে নাকি কথা হয়েছিল কি লেনদেনের ব্যাপারে। আব্বু নাকি ডিরেক্টলি না করছে যে যেহেতু ছেলে কোনো চাকরি বাকরি করে না, কোনো কিছু করে না, আমি টাকা পয়সা দিব না, কোনো লেনদেন হবে না, যৌতুকের কোনো লেনদেন হবে না। এটা আমার কথা হয়েছে এই অবস্থাতে। হ্যাঁ, এটা নাকি হয়েছে, সেটা আমি ততদিনে জানতেছি, মানে যতদিন বিয়ের দিনটা কাছে আসতেছে তখন জানতেছি। তখন আব্বু, আমার মামা ছিল, মামাকে বলতেছে যে মামার সাথে ফোনে কথা হচ্ছে যে এটা তো সম্ভবই না, লেনদেনের ব্যাপারটা আমার এটা মনের ইচ্ছা, আমি যদি মন থেকে কিছু দেই সেটা আমার বিষয়, আমার মেয়ের জন্য দিব, বাট ওদের জন্য না, ওরা তো রাস্তার ফকির না যে ওদেরকে দিতে হবে, আমি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিব না। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, অনেকগুলো কার্ড নিয়ে আসছে, আনার পর ভাইয়াকে দায়িত্বটা দিল যে তুমি সবকিছু দেখবা। তো ভাইয়া তো মন থেকে রাজি না, ভাইয়া তো মানে সবসময় মেজাজ গরমই হয়ে থাকে। তারপর ভাইয়া কার্ডগুলো নিয়ে আসলো, আনার পর আমাকে বলতেছে দেখো কোনটা তোমার পছন্দ হয়। পরে আমি যে কার্ডটা চয়েস করলাম সেই কার্ডটাই আব্বু করলো, একসেপ্ট করলো, করার পর ওই কার্ডটাই ছাপানো হলো। কার্ডটা সব বিলি করা শেষ। তার মধ্যে ওদের সাথে আব্বুর কথা হলো যে আমার তো প্রথম আমাদের ফ্যামিলিতে বিয়ে, আর মেয়েটাকে গায়ে হলুদের সময় আপনারা আসবেন, কিন্তু গায়ে হলুদটা এটা তো ঢাকাতে হয়, এরকম। তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে আসবো। আমার গায়ে হলুদও খুব ভালো আয়োজনই করা হয়েছিল, অনেক লোকজনকেই বলা হয়েছিল, গায়ে হলুদের সমস্ত ইতি করা শেষ, লোকজন আসা শুরু হয়েছে। এই মুহূর্তে ওদের ওখান থেকে একটা ফোন আসছে। ফোন আসার পরে বলতেছে যে আমরা তো যাইতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য রেখে এরকম গায়ে হলুদ টলুদ আদিক খেতে আমরা করতে পারবো না। এরকম একটা প্রশ্ন মানে আমাদের ফ্যামিলির সবাই মানে হতবাক হয়ে গেল, এটা কি করলো, এগুলা কেন করতেছে এই মুহূর্তে, যারা এত কিছু করে কাকুতি মিনতি বিনয় করে এত কিছু রাজি করলো, এখন তাদের এই আসল রূপ আসতেছে, তার মানে কি? ওরে ফুপিরা তো ভীষণ খেপে গেল। তারা বলতেছে ফোন দাও, না করে দাও, আসতে না।
আমরা বিয়ে দিব না। ওকে। যেহেতু এখনই তাদের আসল রূপ বের হচ্ছে, আরো তো বাকি জীবনে কি করে কে জানে, না করে দাও। পরে আব্বু ফোন দিয়ে অনেক রাগারাগি করলো। পরে আমার ওর যে দাদাটা ছিল সে বলতেছে, দেখেন গ্রামের লোকজন তো এগুলো আসলে পছন্দ করে না, আর ওদের তো ব্যবসাটা অনেক বেশি সিরিয়াসলি, আর ওদের একটা দিন যদি দোকান বন্ধ থাকে তাহলে ওদের অনেক টাকা লস হয়ে যায়, প্রায় 1-1.5 লাখ টাকা লস হয়ে যায়। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা করেন, সমস্যা নাই, এটা তো নিজেরাও করে, এখন তো হয় নিজের গায়ে হলুদটা নিজেরাও করে। এর মাঝখানে আমাকে আমার এক ভাবি এসে বলতেছে যে ফোন দিছে, ওরা কথা বলবে। পরে আমি বলতেছি আমাকে ফোন দিছে কেন? পরে আমি ফোনটা সালাম দিয়ে ধরলাম, দেখলাম যে ওর সেই দাদাটা। পরে আমাকে বলতেছে আমরা তো বিয়ে শপিং করতেছি। আমি অবাক যে কালকে ওরা এখানে আসবে, আজকে এত রাতে গেছে শপিং করতে, তখন রাত 9টা 9:30 বাজে, তা আমাকে কেন ফোন দিছে? পরে আমার বলতেছে যে তোমার কেনাকাটাটা তো করবো, তো তোমার কি কালার শাড়িটা পছন্দ সেটা তুমি বলবা কি? পরে না আমার কোনো পছন্দ নাই, আপনাদের যা ভালো লাগে সেটাই নেন। তো এর মধ্যে আমার ভাবিটা ফোন ধরছে, যে ভাবিটা ইতালি থেকে আসছে, ওই ভাবিটা ফোন ধরে বলতেছে দেখেন আপনারা তো, উনি ভাবি বিষয়টা বুঝতে পারছিল যে ওরা এই ধরনের কিছু করবে। তো পরে বলছিল যে দেখেন বিয়ের শাড়িটা খুব ভালো দেখে নিয়ে আসবেন, আর বিয়ের কেনাকাটাটা একটু ভালো মতোই করেন, ওইখানে কোনো করেন না। পরে আমি আমার নামটাকে বলছি তুমি তো খুব খুশি তাই না, তোমার তো খুব খুশি হওয়ার কথা। সে আমার জড়ায় ধরে বুকের ভিতরে নিয়ে বলতেছে আমি আসলে অনেক খুশি, কারণ আমার নাতিটা এতদিনে একটু সুখী হবে। সে আর এটা বুঝলো না যে আমার কষ্টটা যে কোথায়, সে এটা করলো না, সে হেসে উড়াই দিতেছে। তো আমাকে সকালবেলায় পার্লারে নিয়ে যাওয়া হলো, পার্লার থেকে সাজানো টাজানো সবকিছু রেডি করা হলো। তো ওদেরকে বারবার ফোন দিতেছে যে আপনারা কোথায় আছেন, এখানে একটু তাড়াতাড়ি আসবেন, শুক্রবার যেহেতু আরো 21 ফেব্রুয়ারি ছিল ওইটা দিনটা। বলতেছে যে এখানে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, গেস্টরা এসে কিন্তু জিজ্ঞেস করবে যে বরকে এটা সেটা প্রশ্ন করবে, তো আপনারা একটু চেষ্টা করবেন দূর থেকে আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন। তো ওরা বারবার বলতেছে হ্যাঁ আসবো। তো এরই মাঝে একজন নাকি ফোন ধরছে, ধৈরা বলতেছে যে দেখেন এরা তো এখনো রেডি হয় নাই, গাড়ি এসে বসে আছে, এরা তো রেডি হয় নাই, কেউ তো এখনো বের হয়নি। তখন 12টা 12:30 বাজে ওই টাইমে। ওদের আসতে আসতে মনে হয় যে 3টা 4টা বেজে গেছে জামালপুর থেকে। তো ওদের ফার্স্ট টাইমে আমি যেটা আমার কানে আসলো যে আমি বসে আসছি, ওই টাইমে আমার কাজিনরা এসে বলতেছে কি অবস্থায় আসছে, একটা মাইকও নিয়ে আসছে। আরে এক পর্যায়ে যাই হোক এরকম ওরা চুপচাপ হইলো, আব্বু সবাইকে শান্ত করলো, শান্ত করার পরেই আবার হাউমাউ চেঁচামেচি, বিয়ে যে ওরা আনছে কেনাকাটার সুটকেসটা নিয়ে আসছে, ট্রলিটা নিয়ে আসছে, ওইটা খোলার সাথে সাথেই সবার মেজাজ গরম। আমার যে আপুরা ছিল, তারপর আমার ভাবিরা ছিল, আমার যে ফুপিরা ছিল, সবাই চেঁচামেচি, এগুলা কি নিয়ে আসছে, এই ধরনের এগুলা কি কেনাকাটা, এগুলো কয় টাকা দিয়ে আনছে, 2 টাকা 3 টাকা হবে, এগুলা নিয়ে কি কেউ ঢাকা শহর বিয়ে করতে আসে? আর এরকম একটা পরিবেশের ভিতরে এই বাড়িটা দেখলেও তো বোঝা যায়। আমি ততক্ষণ বুঝিও নাই। পরে আমার আপু যায় বলতেছে, আমার এক ভাইয়ের বলতেছে এক কাজ করো, মার্কেটে যাও, যাই শাড়ি শুড়ি নিয়ে আসো, এগুলা পরায় কখনোই বোনকে দিব না, ওরা যা করে করুক। তো এইগুলা নিয়ে অনেক চেঁচামেচি হয়ে গেছে। পরে আমার সেই যে ইটা ছিল, ওদের যে দাদাটা ছিল, উনি এসে আবারই সেখানে হস্তক্ষেপ করে উনি আবার সব শান্ত করলো, সবকিছু বুঝাইলো। আর আমার বিয়েতে আমার ওই সময় যখন ওদের শাড়ি পরানোর আগে আমার যে শাড়িটা পরায় রাখছিল, আমার ফুপিরা দিচ্ছিল পার্লারে নিয়ে যাওয়ার সময়, ওই শাড়িটা তখন সবাই ওদের বাড়ি থেকে যারা কয়েকটা মেয়ে আসছিল, তো আমার ভাসুর তখন বিয়ে করছিল, ওই আমার ভাবিটাকে বলতেছে যে দেখো যেই শাড়িটা পরে আছে এই শাড়িটার দামটা জানো কত, এই শাড়িটার সাথে ওই শাড়িটা একটু তুলনা করো। আমাদের তো মন চাইতেছে ওই শাড়িটা না পরে এই শাড়িটা পরে আমরা মেয়েটাকে বিদায় করে দিই। ওনাদেরকে এভাবে বলতেছিল, তারা মন খারাপ করে প্রতিটা বিষয় তারা দেখতেছিল, আর ভীষণ রাগান্বিত হইতেছিল, আমি দেখতেছিলাম। তো এর মাঝে আমার যে গয়নাগুলো ছিল, এগুলো আমার ওই যে ওর ছোট একটা বোন আসছিল, তারপরে আরো চাস্তো বোনরা আসছিল, ওরা আসছিল। তো গয়নাগুলো যখন বের করছে, 7-8 ভরির মতো গয়না ছিল, আম্মু 2 বোনের জন্য সমান সমানই রাখছিল। তো এই গয়নাগুলো বের করে যখন দেখাইছে, তখন ওর যে বড় ভাবিটা ছিল উনি অনেক হিংসায় পড়ে গেছে যে এত এত গয়না দিয়ে, উনি বলতেছে এত দূরের রাস্তা এত গয়নাগাতি দিয়ে না, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে দিন। পরে আমার ফুপি বলতেছে কেন, প্রয়োজন আমরা সাথে দিব। পরে এইরকম হলো, হওয়ার পরে তো আমার গয়নাগুলো যখন পরাইলো, তখন ওদের দেওয়ার কথা ছিল হাতের 2টা বালা, চুড়ি দেওয়ার কথা ছিল, ওইটা ওদের সাথে নাকি কথা হয়েছিল যে ওই চুড়িটা ওরা দিবে। তো চুড়িটা নিয়ে আসছে একদম চিকন চিকন, আর দেখতে পুরাতন লাগতেছিল, এটা সবাই বলতেছিল। তো ওগুলা নাকি ঢিল মেরে ফেলে দিছিল, তারপর আমার ফুপিরা সব শাড়ি শুড়ি ঢিলাই ঢুলাই ফেলে দিছে, এগুলা নিয়ে এরকম যাক ওই পাটগুলো সবকিছু হয়েছে। হওয়ার পরে যখন এই যে কাবিন যখন রেজিস্ট্রি করবে, ওই টাইমে যখন কাবিনের টাকাটা উল্লেখ করছে, ওরা নাকি বলছে 50,000 টাকা। তো
তখন আমার ভাইয়া খুব ক্ষেপে গেছে। পরে ওইটা নিয়ে মানে বিরাট ধরনের একটা গন্ডগোল হয়ে গেছে, হাতাহাতির মতো হয়ে গেছে আমার ভাইয়ের ফ্রেন্ডদের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার সেই দাদা শ্বশুর, ওই যে ওর যে দাদাটা ছিল ওনার সাথে, তারপর আমার যে ওর যে বড় ভাই ছিল, ওদের সবার সাথে অনেক খারাপ হয়ে গেছে। এক পর্যায়ে বলতেছে যে এখানে বিয়ে করবো না, চলো, মানে বিয়ে করাবো না ওরা বলতেছে। আর আমার ভাইও বলতেছে তোদের মতো রিক্সাওয়ালার কাছে, চাষাপোষার কাছে আমার বোন বিয়ে দিব না, আমরা তো দিবই না, তোরা কেন আসছিস আজকে, এই তোদের পরিবেশের সাথে আমাদের পরিবেশ তো বনেই না, দেখ তো তোরা নিজেদেরকে তাকায়া আর আমাদের পরিবেশটা দেখ, এখানে পরিবেশটা দেখ। এরকম ভাবে হওয়ার পরে মানে ওই টাইমে মানে কাজীর পক্ষ থেকে খুবই চাপ দেওয়া হচ্ছিল যে এটা যেন সিগনেচার করা হয়। বাট ও মানে সাথে সাথেই সিগনেচার করে দিছে, নিয়ে যা হয়ে হোক সিগনেচার করা হয়ে গেছে। আর ওর লতিফের, আর ওর দুলাভাইরা বলতেছে চলো উঠ, এখানে বিয়ে হবে না। ও মানে সিগনেচার করার আগে বলতেছে আমি যেখানে বিসমিল্লাহ করে বসছি এখান থেকে আর উঠবো না, এত কষ্টের পরে এত দৌড় ধরবার পরে যেহেতু আসছি এখানে আমার যাওয়া সম্ভব না। পরে বলছে তাহলে তুই একাই বিয়ে করে নিয়ে যাস, আমরা চলে গেলাম। এটা বলার পরে এক পর্যায়ে সেখানে যারা মুরব্বীরা ছিল সবাই মিলে থামানোর চেষ্টা করার পরে কোনো মতে বিষয়টা সামাল দিল, কিন্তু অনেক অপমান মানে দুই পক্ষকে খুব অপমান করা হয়েছে। ওরা কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে নাই, সবাই সমান সমানে ছিল। তারপর আমার এখানে যখন আসছে আমি তো মানে কান্না করতে করতে আমার চোখ দিয়ে পানি আসতেছে না, এমন অবস্থা যেগুলা কি হইতেছে, এখন থেকে এই অবস্থা আরো দুদিন পরে আছে। আর যে ঘটনাটা ঘটলো তারপরে যে ওদের বাড়িতে গেলে আমি কতটুকু হ্যাপি হবো এটা আমার মানে ওই দিনই বোঝা হয়ে গেছিল। পরে যখন আমাকে সিগনেচার করতে বলা হলো আমি চুপ করে আসি, আমি সিগনেচার করতেছি না বা কবুলও বলতেছি না, আমি শুধু আমার বাবাকে খুঁজতেছি যে বাবা এসে কখন আমাকে সায় দিবে যে হ্যাঁ বলো, সে ঠিক আছে। তখন সবাই অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, সবাই বলতেছে কি হইলো, বলে না কেন, কি সমস্যা। তখন কে যেন বললো যে হ্যাঁ ওর বাবাকে ডাক দাও, মেয়ে মনে হয় অপেক্ষা করতেছে ওর বাবার জন্য। তখন আব্বু আসলো, আসার পরে সে মানে অন্যরকম হয়ে গেছে। আমি দেখলাম যে আব্বু এনি টাইম যে কোনো মুহূর্তে সেন্সলেস হয়ে যাবে, তার অবস্থা খুবই খারাপ। সে বুকের উপরে হাত দিয়ে এখানে এসে বলতেছে আচ্ছা ঠিক আছে বলো, সে চোখের পানি ছেড়ে দিছে। তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম তার চোখের দিকে, মানে আমাদের কথা হচ্ছে চোখে চোখে, আব্বু আমার চোখের দিকে তাকায় আছে, আমি আব্বুর দিকে তাকায় আছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আব্বুর চোখ দিয়ে পানি পড়তেছে। পরে সে আমাকে বুঝাইলো যে হ্যাঁ বলো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যা হয়েছে এটা হয়, এরকম হয়। পরে আমি সিগনেচার করলাম, করার পর আমাকে বিদায় দিল। উঠলাম গাড়িতে, উঠার সময় মানে আমার ভাইয়া অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, আমার বড় ভাইটা অজ্ঞান হয়ে গেছে। সবাই ওরে খুঁজতেছে যে ও কই, ও রুমে যায় সেন্সলেস হয়ে যে কখন পড়ে আছে কেউ জানে না। পরে ওকে ঠিক করলো, আমাকে গাড়িতে উঠানোর জন্য অপেক্ষা করতেছে। পরে ওকে নিয়ে আসছে। আমার মনে আছে ভাইয়া এসে আমাকে জড়ায় ধরে খুব কান্না করতেছিল আর বলতেছিল যে তোমাকে বিদায় দিতেছি না তো, আজ মনে হইতেছে যে তোমার লাশটাকে আমরা কবরে দিতেছি। প্রিয় আয়েশার কাছে আমরা ফিরছি আবারও। জি আয়েশা, আপনি যেটা বলছিলেন তারপর। হ্যাঁ, ভাইয়া পরে এক প্রকার ওই কথাটাই বললো যে আমরা তো তোমাকে বিদায় দিচ্ছি না, আমরা ভাবতেছি তোমার লাশটাই কবরে দিচ্ছি, এরকম বলে বিদায় দিল। তারপর আব্বুরা যা যা মানে ফর্মালিটি থাকে ওগুলো সবকিছু শেষ করলো, করার পরে আমি মাইকোতে উঠলাম, দেখলাম যে ওরা একটা মাইকোতেই আসছে, সবাই যা বলতেছিল সত্যি কথাই বলতেছিল। আর তাদের ড্রেস আপ গেট আপ খুবই ছিল, একদম অন্যরকম ছিল, গ্রাম্য ছিল। তো এটা দেখার পরে আমি মানে আমার বাবার দিকে বারবার মানে পেছনে গাড়িটার পেছন দিকে তাকাচ্ছিলাম আর কান্না করতেছিলাম। আমার বাবা দেখতেছিলাম যে চোখের পানি তাকে কেউ সান্ত্বনা দিয়ে রাখতে পারতেছিল না, সে একদম মুচড়ে পড়তেছিল। পরে উঠলাম, উঠার পরে তারা মানে তাদের টেনশন যে এত গয়নাগাটি দিছে, ওরা বলতেছে এগুলা তো করে নাই, আমাদের বিপদে ফেলবে, এখান থেকে জানলো যে এত দূরের রাস্তা 4-5 ঘন্টা জার্নি করে যাইতে হবে। তার মানে এটা নিয়ে গাড়ির ভিতরে বসে দুনিয়ার আলোচনা করতেছে। তো ওর যে বড় বোনটা ছিল উনি খুব মোটা সোটা ছিল, তো আমি জানলার কাছে বসছিলাম আর আমাকে বলা হয়েছিল, আমি আমার ভাবিদের কাছে বলছিলাম যে আমার কিন্তু মানে বাসে উঠলে বা দূরে জার্নি আমার খুবই সমস্যা হইতো, বমি হইতো। তো ওরা বলতেছে যে ও তো মনে হয় বমি করে, এই জন্য ওই যে ট্যাবলেট ছিল ওইটা দিল, তারপর ওইটা খাওয়ানোর পরে সব মানে এমন ভাবে চেপে চেপে বসতেছে যে আমার বসতেও খুব কষ্ট হইতেছিল। আর ভারী শাড়ি গয়না টয়না পরা ছিল, খুব গরম লাগতেছিল, খুবই আনইজি লাগতেছিল। পরে আমার ওর যে বড় বোনটা ছিল উনি, ওনার হাজবেন্ড, ওনারা আমার পাশে বসছে। পরে ওই যে ভাবিটা ছিল মানে ওর বড় ভাইয়ের বউটা ছিল, আমার যে যা হইলো, উনি বলতেছে ওদেরকে একসাথে বসতে দেন, আপনারা কেন এখানে বসছেন, আপনারা একটু চাপেন। পরে ওই ফার্স্ট ও পেছন থেকে এসে আমার সাথে বসলো, বসার পরে মানে ও কোনো কথা বলতেছে না, আমিও কোনো কথা বলতেছি না। তো 4-5 ঘন্টা জার্নির মধ্যে এক জায়গায় যে স্টপেজ হলো, ওরা কিছু খাওয়া দাওয়া করলো, করার পরে গেলাম। যাওয়ার পরে তখন রাত 2টা-3টার মতো বাজে, শীতের রাত ছিল, ফেব্রুয়ারি মাস, 2টা-3টা বাজে। ওই টাইমে গেলাম, যাওয়ার পরে
আমি ওদের বাড়িটাও কখনো মানে কিরকম হবে কেমন হবে ওইটাও মানে কখনো ধারণাই করি নাই যে কিরকম ওদের বাড়ির লোকেশন হবে কি। তো গেলাম অন্ধকারের ভিতরেই, কারেন্ট টারেন্ট নাই ওদের এলাকাতে, ওটা বুঝতেই পারলাম। এলাকার ভিতরে ঢুকেই দেখলাম যে প্রতিটা মানে রোডে যে থাকে ল্যাম্পপোস্ট গুলো ওগুলাও নাই, খুবই ঘুটঘুটে অন্ধকার একটা এলাকার ভিতরে ঢুকতেছি, কোনো আলো টালো দেখা যাইতেছে না। তো ওদের বাড়ির সামনে দেখলাম যে অনেক লোকজন দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে আমার সাথে আমার নানুটা গেছিল আর আমার 2টা কাজিন গেছিল, আর একটা মানুষও জানে। ওই যে ঝগড়াঝাটি গন্ডগোল হয়েছিল তার জন্য আমার ভাবিটাকে ওরা কেউ জানে সাথে। তো অনেক লোকজন মানে অনেক কথা বলতেছে, গ্রামের লোকজন যেরকমটা হই হুল্লোড় করে ওরকম ওরা করতেছে। আমি একটু থামাতে চাই আপনাকে এখানে, মানে এখানে আমাদের কিছুটা হলো রাগও হচ্ছে আপনার ফ্যামিলির উপরে। আপনার ফ্যামিলি কি দেখে নাই বিয়ের আগে আপনার যে জায়গায় আপনাকে বিয়ে দিচ্ছে তার পরিবার সম্পর্কে জানতো না, দেখতো না, দেখে না একেবারে? এটা আমার মামারা জানতো, আব্বু জানতো না। তো আপনার বাবা আপনার সম্পর্কে এতটা বেশি কনসিয়াস, আপনার বাবা আপনাকে মাথায় রাখবে না হাতে রাখবে সেটার ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারে না, এত এত আদর করে, তো সেগুলো সে দেখবে না? হয়তোবা সে ওই মানে ওদের ওখানে দেওয়ার ইচ্ছা ছিল। এটা তো আপনার বাবার ভুল। হ্যাঁ, আমি তার কারো ভুল দেখতে পাচ্ছি না, বিকজ আপনার হাজবেন্ড তখন সে হাজবেন্ড, সে যে টার্গেট করেছে সেই জায়গাটায় সে সাকসেস, তাদের ফ্যামিলি যে চিন্তা ভাবনা করেছে সেই জায়গায় তারা সাকসেস। আমি তো মনে করবো যে এটা আপনার ফ্যামিলির ভুল এবং আপনার জায়গাতেই ভুল এখন পর্যন্ত, জানেন আমরা ভবিষ্যতে কি হয়েছে। আমার ভুল। ওকে বলুন তারপর। পরে দেখতেছি যে সেটা একদম ছোট্ট একটা রুম, মনে হয় যে ওই খাটটাই যা পড়ে ওইরকম, আর 2টা পা ফেলা যায় এরকম একটা জায়গা। আর তাদের 3টা-4টা রুম, ওই রুমগুলোর মধ্যে অনেকগুলো মানুষ, তারা ভাই বোন সব মিলে 6 জন। আবার তাদের বড় বোনটাকে বিয়ে দিছে, ওইটার বাচ্চা কাচ্চা আছে, ওরা হাজবেন্ড সহ আসলে ওই রুমগুলোতেই মনে হয় থাকে। তো আমাদের রুমটা খুবই ছোট, আর খাটটা ভেঙে যখন আমার হাতটা কেটে গেলো আমার তখন খুবই কান্না পাইতেছিল। ও তখন জিজ্ঞেস করতেছে, ও বাইরে যে বলতেছে আচ্ছা এই রুমের খাটটা কি চেঞ্জ করা হয় নাই? আমি তো বলছিলাম এই রুমের খাটটা চেঞ্জ করার জন্য, ওটা বলছে আমি শুনতেছি। পরে ওর মা বলতেছে এত কথা বলিস না, তুই আর কোনো কথাই বলবি না। সকালবেলা অনেক লোকজন আসলো দেখার জন্য, দেখতে আসবে। তো আসার পরে সবাই বলতেছে কি দিল কি করলো। পরে উনি বলতেছে মানে আমার শাশুড়ি বলতেছে যে কি দিবে, মেয়েরে যা দেওয়ার তাই দিছে, আমার ছেলের তো আর কিচ্ছু দেয় নাই। কিন্তু আমি পরবর্তীতে শুনলাম যে আব্বু 2 লাখ টাকা দিছিল, যে বিয়ের যে খরচটা ওরা যে গেছে আসছে ওইটার জন্য, মানে যাওয়া আসার জন্য যে খরচটা মার্কেটিং এর জন্য, এটা নাকি আব্বু 2 লাখ টাকা দিছে। পরে ওদের এলাকার লোকজন বলতেছে না অনেক গয়নাগাটি তো দিছে দেখলাম। দুপুর দিকে একটা মহিলা আসলো, সে এসে আমাকে বললো যে আমি তোমার চাচি শাশুড়ি হই, এরকম এরকম এই অবস্থায়। বলার পরে আমার সেই ছোট ননদটা, ওর একটা বোন ছিল, এটা আনমেরিড ছিল, আমার মতো সেম এজই ছিল। তো ও এসে বলতেছে ভাবি আপনার যে হাতের এই রুলি 2টা ছিল ওই 2টা দেন তো, উনি একটা দাওয়াতে যাবে, ওটা দেওয়ার জন্য। পরে আমি বলতেছি যে ও আচ্ছা ঠিক আছে, আমি তখন আর এত কিছু বুঝি নাই। পরে চুড়িটা দিলাম, দেওয়ার পরে ওটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে ওই দিন কোনো লোক জানে, তার পরের দিন গেল। যাওয়ার পরেই ওরা যা অপমান করার দরকার, এখান থেকে আব্বু বেশি লোকজনও নিয়ে যায় নাই। আমার যে ভাইয়ারা ছিল, রিলেটিভ পার্সন যারা ছিল, ফুপি ফুপু, ওরা কেউ জানে, শুধু আব্বু গেছিল আর আমার মামার বাড়ি থেকে যারা যাওয়ার দরকার ছিল ওরা গেছিল। যাওয়ার পর ওদের ওইখানে আবার কি নিয়ম ছিল যে ঘরের যেই জিনিসপত্র থেকে সে ওই এলাকায় ওইটা একটা ছিল, সমস্ত কিছু দেওয়া লাগে, সেটা হোক থালাবাটি থেকে শুরু করে যা কিছু লাগে ওইখানে ওইটা দেওয়ার নিয়ম। তো ওগুলা নাকি লাগে, তাব্বু এগুলা জানতো না। পরে এখান থেকে নাকি মামারা বলছিল যে এটা নিয়ে যাইতে হবে, না সমস্যা হবে। তো একটা ফ্যামিলি মানে একটা পরিবারের যা লাগে টুকিটাকি যা লাগে ওগুলা সবকিছু নিছে। ও তার মাঝে একটু বলি, আমি একটু বাদ রাখছি। তো পরদিন কি হলো, সকালবেলা যখন উঠলাম তখন আমার যে শাশুড়ি সে বলতেছে যে এক কাজ করো, যে ওদের যে মাটির চুলা সেটা সে কি করলো, লাঠি দিয়ে ভেঙে ফেললো। কি আপনার হাজবেন্ড? না, আমার শাশুড়ি। আচ্ছা। ভেঙে বলতেছে এটা ঠিক করো। তখন আমার নানু বলতেছে যে উনার তো আবার ওই ভাস্তি যা বউ হয়, বলতেছে বউ এটা কি বলতেছে, ও তো এগুলো ঠিক করতে পারে না, ও তো এগুলো জানেই না, এগুলো তো বলাই হয়েছে। বলে কি আপনি চুপ করে থাকেন, এগুলা করতে হবে না, এগুলো এখানে চলবে না, ঢাকা শহরের মেয়ে গ্রামে আসছে, এখন এগুলাই মানতে হবে। তার মাঝে ওর সাথে আমার কোনো কথা হচ্ছে না, আর ও আমাকে সময় দিতে পারতেছে না। ওর মা সবসময় ওকে বিজি করে রাখতেছে। ও যে ওদের যে সাংসারিক কাজ, দোকানের কাজকর্ম, ওই তখন ওরা ওইটাই করতেছে। তো ওই দিন ফার্স্ট আমার ছোট বোনটা বলতেছে যে তুমি ভাইয়ার সাথে কথা বলো না, ভাইয়া তো বললো যে ভাইয়ার সাথে তুমি কথা বলো না। পরে আমি বললাম যে কি কথা বলবো ওর সাথে, ও বলতেছে যে ভাইয়ার সাথে কথা বললো। তো আমাদের রাতের ট্রেন ছিল, আমার মনে আছে, রাতের বেলা আসতেছিলাম। তো আমার কয়েকটা দুলাভাই গেছিল, ওনারা খুব দুষ্টামি ফাজলামি করতেছিল ওর সাথে, বলতেছে কি ব্যাপার কথা বলে না কি, এখন ওর এত দূরত্ব কেন, এরকম সেরকম। পরে ও আবার ওনাদের সাথে বলতেছে যে আপনার ও তো কথাই বলে না আমার সাথে, আমার জিজ্ঞেস করেন তো আমার সাথে এই 2 দিনে 2টা কথাও বলে নাই, আমাকে জিজ্ঞেসই করে নাই আমি খাইছি না খাইছি কি আসু বিষয় এরকম ধরনের কোনো কথাই বলে নাই। পরে ওনার বললো আচ্ছা আস্তে আস্তে বলবে, এখন তো ঢাকা যাচ্ছে, ঠিক আছে, এখন ঢাকা গেলে ওর নিজের বাসায় গেলে, নিজের পরিবেশে গেলে, তোমাদের বাড়িটা তো একটু অন্যরকম পরিবেশ ছিল, হয়তো বুঝে নাই, এখন আমাদের এখানে যাক। তো যাওয়ার পরে আমরা বাসায় গেলাম, যাওয়ার পরে ফ্রেশ হয়ে যখন আমি আমার রুমটা গেছি, আমার রুমটা যে আমি দরজা নক করে দিছি, তখন আমার ভাবিরা বলতেছে যে একা ঢুকো না আর দরজা নক করো না, তোমার রুমে ও যাবে।
পরে আমি বললাম কেন, আমি আমার রুমে কাউকে ঢুকতে দিব না, আমি ঘুমাবো, আমার খুব খারাপ লাগতেছে, আমি এই 2 দিন ঘুমাইনি। ও মানে ফার্স্ট আমার রুমে ভাবিরা ঢুকাই দিয়ে দরজা বাড়ি থেকে লাগাই দিল। দেওয়ার পরে ও আমার সাথে বসলো, বসার পরে আমার সাথে কথা বলতেছে। তারপরে যাক ওই দিনই ওর কাছাকাছি আসা, ওর সাথে কিছু কথা বলা বা কাছাকাছি আসা, ভাবিরা বুঝাইলো আমাকে, অনেক কিছু বললো, বলার পরে ওরা হাসাহাসি করে চলে গেল। তারপরে এই কাছাকাছি আসা, তারপর আমরা 3-4 দিন ঢাকাতে ছিলাম। থাকার পরে আবার যখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরেই মানে আমার শাশুড়ির যে আসল চেহারাটা আমার সামনে বের হয়ে আসলো। সে আমি যাওয়ার সাথে সাথেই বলতেছে, কি দিছে তোমার বাবা, কি কি দিল, আমার ছেলেকে কি দিল? আর তুমি বিয়ের কয়েকদিন পরে, এটা বিয়ের মানে ওই যে আমাদের ফিরানিতে আসলাম হয়তো মেবি 6 দিন পরে, 6 দিন পরে আমরা এসে ঢাকাতে 3 দিন থাকলাম, আর ওদের বাড়ি থেকে আমরা 2 দিন পরে ফিরানিতে আসলাম। তখন বলতেছে যে তোমার বাবা কি কি দিছে, এত বড় লোক, এত বড় বড় কথা বলে, কি দিল, কি করলো, আমার ছেলেকে কি দিছে। পরে বিয়েতে তো ওদের সবাইকে কাপড় চোপড় যা যা লাগে সবকিছু দিছে। তো ওদিন আবার জিজ্ঞেস করতেছে কি দিছে। পরে আমি বললাম যে যে কাপড় চোপড় এগুলো এগুলো দিছাম, এগুলো ঢিল মেরে ফেলে দিয়ে বলতেছে এগুলা কি, এগুলা দিয়ে কি হয়, এগুলার কোনো মূল্য আছে, এগুলার কোনো দাম আছে, এগুলা দিয়ে কোনো কিছু হয় না, সরাও যত সব ফকির টুকির এর কাছে যায়। আমার ছেলেটা পড়ছিল, ও যে কি দেখছিল, তখন ওরে না বলতেছে একটা জুতা তুলা করে বলতেছে তোরে জুতা দিয়ে পিটানোর দরকার, কি দেখে পাগল হয়েছিলি কি। আমি আমার রুমে এসে মানে অনেক কান্না করলাম যে আমার বাবাকে ফকির টুকির বলতেছে, এগুলো কি বলতেছে, এরকম কেন। এগুলো চেপে রাখলাম। তো রাখার পরে মানে আমারে বলতেছে রান্না বান্না করতে হবে, আজানের সময় উঠবা, মানে ফজরের আজানের সময় উঠতে হবে, এরকম বলার পরে তো আমার সেই আজানের সময় উঠে তারপর ওই যে ল্যাম্প ছিল, যে হারিকেন ছিল, ওগুলা ওদের বাড়িতে কারেন্ট ছিল না, ওইটা ধরে ধরে তারপর আমার উঠান ঝাড় দিতে হইতো অন্ধকারের ভিতরে। তখন 4টা 4:30 বাজে ওই টাইমে। উঠার পরে ওদের সব মিলে টোটাল ফ্যামিলির লোকজন ছিল, কাজের লোকটোক সহ 17-18 জন লোক ছিল। বড় বড় ভাতের পাতিলে রান্না করতে হইতো। তো ওরকম ভাবে রান্না টান্না করে আমি মানে পারতাম না, কোনো কিছুই পারতাম না। তারপর মানে হেল্প নিয়ে করার চেষ্টা করতাম, বাট ভালোটা করতে গেলে খারাপ হয়ে যেত, হয়তো বা ভাত নষ্ট হয়ে যেত বা তরকারিতে আমি তো কখনো এগুলো করি নেই। তো আমার বড় জাটা আমাকে বলতো, যে ওর যে বড় ভাইয়ের বউটা, উনাকে আমি বলতাম যে একটু হেল্প করেন, তো ও বলতো কি আচ্ছা সরো সরো, তোমার করতে হবে না। তো উনি করতো। তো আমার শাশুড়ি বলতো এই তুমি করো কেন, তোমার করতে হবে না, ওরে বলো, ওই বড় লোকের মেয়েরে বলো, ফকিরের মেয়েকে বলো, ও করবে, ও কেন পারে না। তো আমি এর মাঝে আম্মু গেছে, আম্মু যায় মানে দূর থেকেই মানে আমাকে দেখে আম্মু মানে চোখের পানি ছেড়ে, এটা কে, আম্মু চিনতেছে না যে এটা কে। ওর আম্মু আমাকে জড়ায় ধরে বলতেছে যে আমার বাসার কাজের বুয়াও তো একটু ভালো পরিবেশে থাকে। কতদিন পরে দেখা হলো? 10 দিন পর। 10 দিন? 10 দিনের মধ্যে এই অবস্থা? হ্যাঁ। পরে আম্মু মানে দেখতেছে যে আমার চেহারা একদম কালো টালো হয়ে একদম আমার শরীরে কোনো মানে পরিবেশই নাই। ও বলতেছে আমার বাসার কাজের বুয়াটাও তো এর চেয়ে অনেক ভালো থাকে, এটা কি। এটা বলার সাথে সাথে আমার আম্মুর অপরাধ হয়ে গেছে। সে আমার আম্মুর বলতেছে শুনো, নিজে যেমন পাট বিবি সাচ্ছ ঢাকাতে বিয়ে হয়ে, এখানে এটা চলবে না, এগুলা কখনো বলবা না তোমার মেয়েকে এসে। ও তার মাঝে আম্মু আমার হাত 2টা খালি দেখছে। পরে আমি বলতেছি যে ও এটা আমার এক চাচি শাশুড়ি নিয়ে গেছে। পরে সে আমার ওই ননদটাকে জিজ্ঞেস করলো চুড়ি 2টা কই। পরে ও বলতেছে ওইটা তো উনার চুরি ছিল, ওইটা শুধু নিয়ে যায় ভাবিকে পড়ায় নিয়ে আসছে, ওটা উনার চুরি, উনাকে দিয়ে দিছে। আমার আম্মু তো পুরো হতবাক হয়ে গেল যে অন্যের চুরি নিয়ে যায় আমার মেয়েকে পড়ায় বিয়ে করায় নিয়ে আসছে, এটা কেমন ধরনের কথা। ওরা যদি আগে বলতো তাহলে তো আমি আমার মেয়ের জন্য সব দিতে পারলে তো এই 2টাও দিতাম, এটা কেন করলো। এটা নিয়ে মানে অনেক কিছু হয়ে গেল। পরে ওইখানে আমার শাশুড়ির সাথে অনেক তর্ক বিতর্ক হইলো, আম্মুকে অপমান করলো, আম্মু চলে আসলো, আমাকে আর দিল না। 15-20 দিন পরে আব্বু একটা হ্যাঙ্গিং সেট, তখন খুব দামি ছিল, আর একটা সিমের দাম ছিল 2000 টাকা। ওই সিমটা কিনে আব্বু ফোনটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক বাজার টাজার করে নিয়ে গেছে, সাথে আমার মামাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আব্বু মানে আমি তখন আব্বুর সামনে যাইতেছি না, কারণ আমি জানি না আম্মু যেহেতু দেখে গেছে, আম্মু তো আব্বুর বলবেই না যে আমার এই পরিবেশ, আর আমার এই অবস্থা দেখলে আব্বু হার্ট ফিল করে মারা যাবে। পরে আব্বু বারবার বলতেছে যে আমার মেয়েটা কোথায়। আমার শাশুড়িকে সে ভাবি ডাকে, বলতেছে ভাবি ওরা একটু ডাক দেন। বলতেছে রান্না করতেছে। আব্বু বলে রান্না করতে পারে? কে বলছে পারবে না কেন। তো এই মাঝে হঠাৎ একদিন কি নিয়ে যেন কি হয়েছে, ওর মার সঙ্গে কথা তর্কাতর্কির মাঝখানে ও এসে মানে তখন আমাদের বিয়ের মনে হয় 3 মাস 3.5 মাস হয়ে গেছে। ওই টাইমে ও আমাকে অনেক মারলো, মারধর করলো যে হ্যাঁ তোমার জন্য বিয়ে করে এত অশান্তি, এত কথাবার্তা। তোমার জন্য বিয়ে করে মানে? তোমার জন্য বিয়ে করে মানে আমি ঠিক বুঝলাম। হ্যাঁ তোমাকে বিয়ে করে মানে তোমার জন্য মানে। কতদিন পরে আপনার গায়ে হাত তুললো? 3.5 মাস পরে। বিয়ে 3.5 মাসের মধ্যেই? হ্যাঁ। এই প্রেম প্রীতি সব উবে গেল? হ্যাঁ। পরে ও আমাকে মারলো, মারার পরে ও আর বাড়িতে নাই। তো আমার মানে হঠাৎ করেই খুবই একটি পেইন করতেছে, তো আমি বুঝতেছি না যে কেন এরকম হচ্ছে। তো হুট করেই মানে ব্লিডিং শুরু হয়ে গেছে। তো আমি আমার বড় জাটাকে ওনাকে বললাম যে ভাবি এমন এমন আমার তো এরকম প্রবলেম হচ্ছে। পরে ডাক্তারের কাছে নেওয়ার পর বলতেছে যে উনি তো প্রেগনেন্ট ছিল,
আমি তো মানে বুঝতেই পাইনি, আমি ওগুলো আসলে কখনো বুঝি নেই বা ফিলই করে নেই। তখন ডাক্তার বলতেছে যে ওনার তো অ্যাব্রেশন হয়ে গেছে, এটা যেভাবেই হোক ব্লিডিং শুরু হয়েছে, হয়তো এটা কিভাবে হলো। পরে আঘাত যে করছে ওরা এটা বললো না, ডাক্তার কাছে এটা লুকায় রাখলো, বললো যে হাঁটার সময় পড়ে গেছে, পড়ে যে এরকম হয়েছে। পরে ডাক্তার বললো যে আচ্ছা আমি মেডিসিন দিচ্ছি, বাট ব্লিডিং বন্ধ হচ্ছে না। তাও ও 3-4 দিন হয়ে গেছে, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আর আমি খুব কান্নাকাটি করতেছি যে আমাকে যেভাবে হোক আমাকে ঢাকা আমার আব্বু আমার কাছে দেন। পরে আম্মু গেল, যাওয়ার পরে আম্মু সাথে সাথেই বললো যে আমার মেয়েকে আর এখানে রাখবো না। ঢাকা নিয়ে আসলো, ঢাকা নিয়ে আসার পরে ট্রিটমেন্ট করলো। 3 মাস আমার ব্লিডিং গেছে। 3 মাস ব্লিডিং হওয়ার পরে ডাক্তার বলতেছিল যে ওর যদি নেক্সট টাইম বেবি আসবে ওর কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। তো এটা বলার পরে আমাকে আর দিচ্ছে না। পরে ও এসে ওর বড় ভাই ওদেরকে নিয়ে এসে পরে ও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো ওরকম অত্যাচার হয়, সারাদিন যায়, আমার কাজ করতে করতে সময় যায়, আমার শাশুড়ি আমাকে খেতে সময় দেয় না। লেখাপড়া আর হয় নাই, ওই যে ওই ঝামেলার কারণে, ওই শাশুড়ি ওই ইসের কারণে। আর আমি ওরে বলছিলাম, তো একদিন ও আমার বলছিল যে চলো কলেজে নিয়ে যাই, ভর্তি করবো। তো আমার শাশুড়ি বলতেছিল যে এত লেখাপড়া করে কি হবে, সেই চুলার ছাই ফেলতে হবে আর ওই গরুর গোবরই ফেলাবো, কলেজ করে কি হবে, আর কলেজ করতে হবে না, পড়ালেখা করাইতে হবে না। তো এইভাবে এই করার পরে আমার খেতে টেতে পারি না, অন্যরকম অবস্থা হয়ে গেল। তো এর মধ্যে ডাক্তার কাছে নিয়ে গেল, বললো যে উনি তো প্রেগনেন্ট, বলে যে প্রেগনেন্ট, হ্যাঁ বলে যে প্রেগনেন্ট। এটা তো খুবই খারাপ হলো, যেহেতু ওর এরকম একটা রিস্ক গেল, ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তারপর আবার এটা হয়েছে, এটা খুবই খারাপ অবস্থা, ওর তো রেস্টে থাকতে হবে। আর তোমাদের বাড়ি ওই ডাক্তারটা আবার জানতো যে ওদের বাড়িতে এরকম অনেক কাজ করতে হয়, অনেক হয়। তো ওই ডাক্তারটা বলছিল ওকে যতটা পারো ওকে রেস্টে ওর বাবার বাড়িতে পাঠায় দাও। পরে আমি চলে আসলাম ঢাকাতে। চলে আসার পরে আম্মু সবাই কেয়ার করতেছে, আমাকে আর ওখানে যাইতে দিচ্ছে না। আমার বেবিটা তখন মাত্র 1.5 মাস হয়, প্রেগনেন্ট আমার। ওই টাইমে নিয়ে এসে পড়লো, আনার পরে এখানে দেখাশোনা হচ্ছে, দেখাশোনা করার মাঝখানে ওরা আর কখনো আমার খোঁজ খবর নেয় না, আমি যে প্রেগনেন্ট, আমার কি সমস্যা বা কোনো কিছু, এটা খোঁজ খবর কখনো নেয় না। ওর যখন মন চায় ও চলে আসে, চলে এসে আমাকে দেখে যায়, দেখে চলে যায়। দেখে যাওয়ার পরে তো আমার যখন 7 মাস প্রেগনেন্ট, তখন ওর ভাই ভাবি, তারপরে ওর যেই বোন জামাই, ওরা সবাই আসলো। আসার পরে মানে আম্মু আবার ফোন দিছিল, বলছিল যে প্রথম তো বেবি, তো ওই যে 7 মাসে নাকি ফল টল করতে হয়, ওটা শ্বশুর বাড়ি থেকে নাকি খাওয়াইতে হয়, এটা নাকি নিয়ম আছে। তো এটা বলছিল, বলার পর ওরা আসছিল। আসার সময় একটা কাপড় নিয়ে আসছিল। পরে বলতেছে এই কাপড়টা তো বুয়ারাও পরে না, এমন একটা কাপড় নিয়ে আসছে, মানে 200-250 টাকা দাম হবে এরকম একটা কাপড় নিয়ে আসছে। আমি একটু বলি, আপনাদের ফ্যামিলি এত এরকম কেন, ওদের সামনে কেন এইভাবে রিপ্রেজেন্ট করছে নিজেকে, ছুড়ে কেন ফেলবে? যদি 5 টাকার জিনিসও আপনার হাজবেন্ড এনে দেয়, ধরেন ওই ফ্যামিলির কোটি টাকার সামর্থ্য আছে, 2 টাকার জিনিসও যদি আপনাকে এনে দেয়, সেটার মধ্যে যে সম্মান থাকবে না, সেটার মধ্যে যে ভালোবাসা থাকবে না, এই জিনিসটা কেন দেখছেন? ছুড়ে কেন ফেলে দিবে? যদি তার কাজের বুয়াকে একই কাপড়ই দেয়, সেটা নিয়ে এক ধরনের কথা হতে পারে, কিন্তু তারা আপনাকে ডিসঅনার করছে, আপনারাও তাদেরকে ডিসঅনার করছেন। এই টানাপোড়েনে কি হবে? টানাপোড়েনে সাফারার তো আপনি হবেন কিংবা আপনার হাজবেন্ড হবেন। হ্যাঁ, না ওইটা কেন বলছিল, ওইটা কেন হয়েছিল, মানে আমার বিয়ে যে হয়ে গেছিল তখন প্রায় 1 বছর উপরে হয়ে যাচ্ছে, আমার প্রেগনেন্ট তখন। আমি ছুড়ে ফেলে দিলে কি আপনার হাজবেন্ড ঠিক হবে? কিংবা তার জামাই, তার কি ফ্যামিলি বুঝতে পারে না? দুই ফ্যামিলি ইনফ্যাক্ট কেউই বুঝতে পারে না। এই অ্যাডাল্ট যারা, তারাই বেশি ভুল করে। হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্কের ক্ষেত্রে যতটা না ছেলে মেয়ে ভুল করে, তার চেয়ে বেশি ভুল করে বাবা মা। কারণ আপনাকে বিয়ে দিয়েই তো ভুল করেছে আপনার বাবা, এত বেশি স্ট্রিক্ট, তাহলে বিয়ে দিল কেন? যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো শেষের দিকে গিয়ে। বলুন। তারপর পরে ওনারা চলে যাওয়ার পর আর কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর না হওয়ার পরে ও আসলো, আমার গলার যে চেনটা ছিল, তারপর ফোন টোন ছিল, এগুলা নিয়ে আমার মানে সময়টা ডেটটা কাছে আসছে, ওই টাইমে ও আসছে। আসার পরে ও বলতেছে যে আমি একটু ঘুরে আসি। ঘুরে আসার পরে সারাদিন আর ওর কোনো খোঁজ নাই, ও কই গেছে, ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনটাও বন্ধ দেখাচ্ছে। তো এর মধ্যে হুট করেই একজন লোক এসে বলতেছে আপনাদের মেয়ের জামাই এই যে দেখেন এখানে কেমন হয়ে যেন আসছে। তো সবাই দৌড়াদৌড়ি করে গেল, আমার ভাই ওরা গেল। যাওয়ার পরে ওরে মানে ও কথা বলতে পারতেছে না, বাট রিক্সাওয়ালা বলতেছে ওনাকে মনে হয় ছিনতাইকারী কোনো কিছু খাওয়ায় নিয়ে চলে গেছে সবকিছু। আমার মানে ডেলিভারি পেন উঠলো, তখন ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে ওদেরকে অনেকভাবে বলতেছিল, ডাক্তার যখন বলছিল যে না এটা নর্মালি হচ্ছে না, সিজারিয়ান করতে হবে। তো এটা যখন ওদের জানাইছে, ওরা মানে ফোনে কোনো রেসপন্সই করে না, কোনো কিছু বলতেছে না। তাব্বু বলছে যে আপনি শুধু ওকে পাঠায় দেন, লতিফকে পাঠায় দেন, ওকে, ওর সিগনেচার ছাড়া তো এখানে কিছু সম্ভব না। আর লোকজন অন্যরকম ভাবতেছে যে মেয়ের কি বিয়ে হয়েছে নাকি, হাজবেন্ড কোথায়, শ্বশুরবাড়ির লোকজন কোথায়, এরকম লোকজন কেউ থাকতেছে না। তখন মানে ওরা আর কোনো মানে ফোনও ধরে না। তো এর মাঝে মানে 4-5 দিন হয়ে গেছে আমি ক্লিনিকে, আর পেন তো আছেই, ব্যথা আছেই, ডাক্তাররা অনেকভাবেই করতেছে। এর মধ্যে ভাইয়া যায় বলতেছে তোমরা কিছু করো, নাইলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাবে, তোমরা মেয়েটাকে হারাবা, কিছু করো। পরে ও আমাকে বলছিল, যাওয়ার সময় বলছিল যে আমার এই একটা ফ্রেন্ডের নাম্বার, এটা রাইখা দাও, যদি কখনো কোনো বিপদ আপদ হয় এই নাম্বারে ফোন দিলে আমার এই ফ্রেন্ড আমাকে বলবে, আমার বাবা মাও যদি না বলে ও বলবে। তো তখন আমি আব্বুকে বললাম যে আমার ডায়েরিতে একটা নাম্বার আছে, তুমি ওই নাম্বারটাতে ফোন দাও।
দিয়ে ওনার সাথে কথা বলো। তখন ওই নাম্বারে ফোন দিচ্ছে, দেওয়ার পর ও জানার সাথে সাথেই ওই মুহূর্তেই বাসে উঠছে, চলে আসছে। চলে আসার পরে ক্লিনিকে এসে ও সিগনেচার করার পরে আমার মানে ফার্স্ট বেবিটা, আমার যে বড় ছেলে, আমার ছেলেটা হয় খুবই সুন্দর, খুবই আমি দেখলাম। আমার যখন সেন্স পিল তখন আমি দেখলাম যে বাচ্চাটা খুবই মোটাসোটা, খুবই দেখতে খুবই সুন্দর হয়েছে, ওর বাবার মতোই হয়েছে। ও আমার কাছে আসছে, আসার পর বলতেছে যে আয়শা, আজকে আমার লাইফে সবচেয়ে সুন্দর একটা জিনিস তুমি উপহার দিছো, তুমি কি জানো খুব সুন্দর একটা জিনিস আমি পাইছি। পরে আমি বলছি তুমি কি কোনো প্রকার রাগ আসছো, তুমি কখন আসছো? পরে বলতেছে না, আমি কোনো রাগ নাই, আমি খুবই হ্যাপি বেবিটাকে দেখে আর ওকে পায়া। পরে এটা বলার পরে ও চলে গেছে। ও যাওয়ার পর ওর বাবা মার সাথে নাকি ওর অনেক ঝগড়াঝাটি হয়েছে, বলছে যে হ্যাঁ আমার বাচ্চা আর আমার বউ যদি মারা যেত তোমরা এত খারাপ কেন। তার মধ্যে ও কোনো টাকা পয়সা মানে আনি না আর দেয় না, ওরা কোনো খোঁজ খবরে নেয় নাই। আব্বু কিন্তু ফোন দিয়ে জানাইছে যে ছেলে হয়েছে, ওরা নাকি বলছে আচ্ছা ঠিক আছে এটুকু বলে ফোন কেটে দিছে। তারপরে যে আমার বাচ্চাটার কি অবস্থা, কি খবর টবর, এগুলো কোনো খবর টবরই নেয় নাই। তো এক প্রকার রাগ করেই চলে গেছে, না নিতে পারে, কারণ ওখানেও পারতেছে না, ওর বাবা মা আসতেছে না, যেহেতু 2 মাস হয়েছে বাচ্চার মুখটাও দেখতে আসতেছে না, ওপরে রাগ করেই চলে গেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো উইথ 920। আমরা 5 মিনিট পর এই গল্পের শেষ ভাগে ফিরবো। প্রত্যেকেরই বাড়াবাড়ি, এবং এই বাড়াবাড়ি শেষ পর্যন্ত একটা মানুষের জীবনে কোন জায়গাটা এসে দাঁড়াতে পারে, এটা আমাদের একদম সমাজের যে চালচিত্র সেখানকার অহরহ ঘটে যাওয়া এরকম একটা ঘটনা। পারিবারিক বন্ধনের ক্ষেত্রে এরকম একটা সাধারণ ঘটনা নিয়ে আজকের এই হ্যালো উইথ 920, কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা কোথায় পড়ে সেটা আমরা দেখবো এই শেষ ভাগে এসে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফাঁকে বলে নেই, বর্ণপ্রকাশ জীবনের গল্প নামে যে বইটি বাজারে এনেছে হ্যালো উইথ 920 বেস্ট 9টি গল্প, এবং একই সাথে একটা গল্প যেটা রেডিওতে প্রচার করা সম্ভব হয়নি, এরকম 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে যে বইটি আপনারা বাজারে পাচ্ছেন, সেটা আপনারা চাইলে ঘরে বসেই আপনারা সংগ্রহ করতে পারেন। যারা নীলক্ষেত থেকে কালেক্ট করতে চান তারা নাহার বুক হাউস থেকে কালেক্ট করবেন। এছাড়া যারা ঘরে বসে সংগ্রহ করতে চান তারা ফোন দেবেন এই নাম্বারে 16297। আমি আবারও বলছি 16297, 16297। এই নম্বরে ফোন দেবার পর আপনারা বলবেন, আপনাদের ওয়ার্ডের অনুযায়ী বইটি আপনার ঘরে পৌঁছে যাবে। আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আমরা শেষ ভাগে ফিরে এসেছি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো উইথ 920। আজকে আমাদের সঙ্গে রয়েছে আয়েশা, তার জীবনের গল্প নিয়ে। আমরা একেবারে শেষ ভাগে আছি, আমরা কথা না বাড়িয়ে তার কাছে ফিরছি। জি বলুন, তারপর আপনার সন্তানকে দিল না? মানে ওরা দেখতে আসে নাই আর আমাকে যেতে দিল না। পরে ওর বাবা মা ওরা সবাই আসলো, আসার পরে বাবুকে দেখে গেল। দেখে যাওয়ার পর ওরা নেওয়ার কথা কিছু বলে নাই, ওই টাইমে আর নেওয়ার কথা কিছু বলে নাই। না নেওয়ার পর ওরা চলে গেছে। চলে যাওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, ওদের নিয়ে আসলা না কেন? পরে বলতেছে আমরা কেন আনবো, ওর যেই চাচা আছে, বড় চাচা আছে, সে তো এখনো জানে, তার তো রাগ ভাঙা নেই। তো শ্বশুর বাড়িতে বিয়ের পরে ও আর যাই নেই ওই গন্ডগোলের পরে। এখন তোর শ্বশুর শাশুড়ি বল কিভাবে ওরে নেওয়া লাগে, সেভাবে নিয়ে তারপরে বাবুরে আর তোর বউকে নিয়ে আসবে। তো আব্বুকে ও বললো, বলার পরে আব্বু ওইভাবেই আমার ভাসুরকে ফোন দিল। দেওয়ার পর বললো যে দেখো বাবা, যাই হয়েছে ওইটা ভুলে যাও, এখন যে তোমার একটা ভাতিজা হয়েছে তাকে দেখার জন্য আসো। সে তো তার রক্তের মানুষকে খুঁজে, আর ও তো কোনো অপরাধ করে নাই, অপরাধ আমি করছি, বাট ও তো করে নাই, ওরে এসে দেখে যাও। পরে এসে আসলো, আসার পরে বাবুকে দেখে একটা আংটি দিল। তো পরে বলতেছে যে ওকে নিয়ে যাই, ওদেরকে নিয়ে যাই দেন। তো সাথে বলতেছে, আব্বু আম্মুকে বলতেছে আপনারাও চলেন, আপনাদের সাথেই নিয়ে যাই। তো আব্বু আবার কি করলো, ওই যে ক্লিনিক থেকে যে ডিরেকশনটা দেওয়া হয়েছিল যে 6 মাস পর্যন্ত কোনো ভারী কাজ টাজ করা যাবে না, বা সিজারিয়ানের পরে যে নিয়মগুলো মানতে হয় ওগুলা দেখাইলো। বললো যে এটা তোমার আম্মুর একটু বইলো, কারণ উনি তো বুঝতে চায় না, তুমি তারপরে একটু বুঝায়ও যে সিজার করার পর এরকম ভারী কাজকর্ম করা যাবে না, তারপরে এই সমস্যা। আর তখন সে একটা বিষয় নিয়ে খুব রাগ করলো, বাবু বুকের দুধ পাচ্ছিল না, আর তার জন্য যে ডিব্বার যে কৌটার দুধটা, এটা আব্বু বললো যে এটা তো খাওয়াতে হয় ওকে, ওতে এই সমস্যা। পরে বলছে হ্যাঁ এরকম আপনারা সিজার করাইলেন, তারপর আবার বাচ্চাকে আলগা দুধ দিচ্ছেন, এগুলো তো আলগা খরচ, এগুলো তো করা যাবে না। এরকম এরকম অনেক কিছু নিয়ে কথা হলো। বলার পর আব্বু বলছে আচ্ছা ঠিক আছে, এটা আমি কিনে দিব, এটা কোনো সমস্যা নাই। তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেই আব্বু আম্মু চলে আসলো, আমার ছোট বোনটাকে দিয়ে আসলো সাথে, বলে যে বাবুটাকে দেখাশোনার জন্য, যেহেতু 3 মাস ছিল এখানে, ওকে একটু দেখাশোনার জন্য তুমি থাকো। পরে আমার ছোট বোনটা কখনোই গ্রামে থাকে নাই,
কখনো অ্যাডজাস্ট মানে হয় না। তারপর আমার জন্য, শুধু আমার বাবুটার জন্য, ও বাবুটাকে অনেক আদর করতো, আর ওর খাওয়া দাওয়া সমস্ত দেখাশোনা ওই করতো। আমি তোকে কুলে নিতে পারতাম না, অনেক হইতে সমস্যা হইতো, তো ও থাকলো। আমি বুঝতে পারলাম যে ওর হাজার কষ্ট হচ্ছে, তারপরে ও শুধু আমার দিকে তাকায় আর বাবুটার দিকে তাকায়। আরো বলতো যে আমি বাবুটাকে ছাড়া থাকতে পারবো না, ঘুমাইতেই পারবো না বাবুটাকে ছাড়া। পরে ও থাকলো, থাকার পরে আমার আব্বু চলে আসার 2 দিন পরেই আমার শাশুড়ি বলতেছে এত বড় একটা দিয়ে বলছে এটা চাপ্পল চেপে এটা নিয়ে আসো, ভরে নিয়ে আসো। পরে আমার ছোট বোন বলতেছে ও তো এটা পারবে না, এটা তো সমস্যা, ডাক্তার ওকে না করছে। বলে কি এইগুলো বললো না, আমরা বাচ্চা হওয়ার পরপরই যায় সমস্ত ভারী কাজ টাজ করছি, এগুলো কোনো বিষয় না। তো এটা বলার পরে সেই ভারী কাজকর্ম করার পর আমার সমস্যা হয়ে গেল, আবার ডাক্তার কাছে দৌড়াইতে হলো। ডাক্তার আবার আব্বু ট্রিটমেন্ট করাইলো, ট্রিটমেন্ট করায় ঠিকঠাক হওয়ার পরে আমার বাবুটার বয়স তখন 6-7 মাস হবে। একদিন সকালবেলা তো আমার ভাসুর যায়, আমার শাশুড়ি বলতেছে যে দেখো ওই যে তোমার ছেলে, ওর ছেলের জন্য আলাদা আলাদা জিনিস নিয়ে আসে, এগুলো খাওয়ায় দেখো কিরকম একটা করতেছে, বাজে খরচ করে, এগুলো সংসার থেকে আসে না, কোথা থেকে আসে, ও যে এগুলো আলগা খরচ করে আর ওর বউ এগুলো লুকায় লুকায় খাওয়ায়। তো এটা আমার শাশুড়ি আমাকে ডাকতেছে, ডাকার পরে বলতেছে যে এই শোনো, তুমি যে তোমার বাচ্চাকে এগুলো লুকায় লুকায় না খাওয়াও, এগুলো টাকা কই থেকে পাও, তোমার বাবা দেয় না কে দেয়? এটা বরাবর আমি বলতেছি যে আম্মা দেখেন, এটা তো আমি জানি না, ও নিয়ে আসছিল, আর আমি তো সবাইকেই দিয়ে খাবো, আমি তো এটা রাখিনি, ও রাখছে ঘরে, এটা আমি তো কাজ করতেছি, আমি তো ভোরবেলা থেকেই কাজ করতেছি। আর আমার বাবুটা এত লক্ষ্মী ছিল, ওকে রেখে আমি যে সারা দিন কাজ করতাম, আর সে আমাকে কখনো বাবুটাকে কুলে দিত না, বলতো কি ফিটার খায়। ওকে কি করতো, একটা দোলনা ছিল, সেই দোলনার মধ্যে সারাক্ষণ দোল দিত, কুলেও দিত না। আমার কুলে নিতে গেলে বলতো কি এই রাখো রাখো, কাজ করো, ওগুলো কাজকর্ম কে করবে, তোমার বাড়ি থেকে 2-4টা দাসীবাদী দিচ্ছে তোমার বাবা মা, তুমি ওগুলা করো, ওই কুলে নিয়ে থাকতে হবে না। তো তখন আমার ওই বড় জাতটারও বাচ্চা হয়েছে, দেখা যেত যে আমার বড় জাতটা তার বাচ্চাটাকে সারাক্ষণ কুলে নিয়ে থাকতো, বলে কি ও বুকের দুধ খায়, ওর মা ছাড়া থাকতে পারে, আর তোমারটাকে ফিটার দিয়ে অভ্যাস করছো, তোমার এমনি এমনি মানুষ হবে, তুমি ওকে কুলে নিবা না। আমার বাবুটা সারাক্ষণ দেখতাম যে অসহায় বাচ্চার মতো সেই দোলনাতেই পড়ে থাকতো, কান্নাকাটিও করতো না, ও খুব লক্ষ্মী ছিল, খুবই শান্ত ছিল। তো ওকে আমার কাছে দিত না। তো আমার বাচ্চাটা তখন মানে ওই বাচ্চাটাকে নিয়ে অনেক কিছু বলতেছে, তখন আমি বললাম যে আম্মু, ওই দিনই ফার্স্ট মানে আমার শাশুড়ির সাথে আমার কথা হয়, ওরা বললাম যে দেখেন আমি তো সবটাই সহ্য করে যাচ্ছি, আপনি যে বলতেছেন আমার বাবাকে নিয়ে বা আমার মাকে নিয়ে কথা বলেন, তারা তো এখানে কখনো আসে নাই, এই কথাটাই শুধু বলছিলাম। আমার ভাসুর সে আয়শা মানে সাথে সাথে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমার গায়ে হাত তুললো। তার মধ্যে আমার যে ননদটা ছিল ওইটারও তখন বিয়ে হয়ে গেছিল, ও তখন ওই বাড়িতে আসছে, ও মানে যায় আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল। ওর ভাইরে বলতেছে ভাইয়া ওর চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দাও, ওর এত বড় সাহস, ওর বাবা মা এত বড় বড় কথা বলে, এত করে, তাড়াই দাও ওরে, তারাও। তো আমি বলতেছি দেখো তুমি কেন কথা বলতেছো, তুমি তো এই বাড়ির মেয়ে, বিয়ে হয়ে গেছে, তোমার তো এখানে কথা বলার মোটেও ঠিক না। আর আমি আমার ভাষায় বলতেছি ভাইয়া আপনি ভালো মতো কথা বলেন না। ঠিক আছে, আপনি যেগুলো কথা নিয়ে বলছেন, যে সামাজিক অবস্থার সৃষ্টি হয়েছে, সেই কথাগুলো যাদেরকে নিয়ে আপনি বলছেন তাদেরও আপনাকে নিয়ে হয়তো 1000টা কথা বলার আছে। আমি সে বিষয়গুলো নিয়ে, আমি এই সামাজিক বা এই সংসারের মধ্যে টুকিটাকি এগুলো কি হচ্ছে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি মোটা দাগে রেজাল্ট কি দাঁড়িয়েছে সেই জায়গাটায় আসতে চাই। আপনার সংসারে কি আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম যে আপনি সংসারে হ্যাপি হবেন না, সেটা আপনার বাবা মাও বুঝতে পারছিল। একের পর এক দুর্ঘটনা ঘটে গেছে, লাস্ট রেজাল্ট কি দাঁড়িয়েছে? হ্যাঁ, তারপর ওই ঘটনাটার পরে আমার হাজবেন্ড কি করলো, বাড়িতে এসে মানে আমার বাচ্চাটাকে রেখে আমাকে মারধর করে তাড়ায় দিল। কত সালে এটা? এটা 2007-এ। 2007 আপনাকে বাড়ি থেকে বের করে দিল? হ্যাঁ, বের করে দিল বাবুটাকে রেখে। আচ্ছা, বাবুটাকে রেখে বের করে দিল। আর তার একদিন আগে আমি জানি না যে আমার মামা বাড়িতে আমার আব্বু আসছে আমাকে দেখার জন্য, মানে বাবুটাকে দেখার জন্য আসছে। তো আমাকে যখন মেরে ধরে মানে বের করে দিচ্ছে বাড়ি থেকে, আমি আমার মামা বাড়ি গেছি, যাওয়ার পরে দেখছি আব্বু। তখন আমি অবাক, আমি এই ঘটনাগুলো আব্বুকে বলতেছি না যে ওরা যে টাকার জন্য, যৌতুকের জন্য, আর ওরা প্রতিনিয়তই আমার ওই গয়নাগুলো বিক্রি করে ওদের দেওয়ার জন্য, ব্যবসার খাতে দেওয়ার জন্য বলতেছিল, বাট আমি ওগুলা দিইনি। তো ওরা কি করলো, আমাকে আব্বু দেখে সাথে সাথে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওরা কি করলো, আমার বাবা মারে তো অপমান করলো, আম্মুরও গায়ে হাত তুলতে গেল, আব্বুকেও গায়ে হাত তুলতে গেল। গায়ে হাত তোলার এক পর্যায়ে তারা কি করলো, আমাকে আমার হাজবেন্ড আবার মারলো, তুই কেন আবার আসছিস, তোর বাবা মাকে নিয়ে কেন আসছিস, তুই চলে যা, তোকে নিয়ে আমি আর সংসার করা সম্ভব না, আমি আর আমার সংসারে অশান্তি করতে চাই না, আর কোনো করতে চাই না। এটা বলার পরে সে কি করলো, আমার বাবার সামনে আমাকে ধরে মারলো, লাঠি দিয়ে ইচ্ছা মতো মারলো। মারার পর আমার মামারা দেখলো। আপনার বাবা কি করছিল এই মুহূর্তে? আমার বাবা চুপচাপ ছিল, আর শুধু বলতেছিল আমার মেয়ের গায়ে হাত দিবা না, আমার মেয়ের গায়ে হাত দিবা না। ও বলতেছে আমার বউরা আমি মারতে মারতে লাশ করে ফেলবো, মানে অনেক বাজে কথা বলতেছিল আব্বুকে, তুই করে বলতেছিল, তুই বেটা কে বলার, এরকম ধরনের কথা বলতেছিল। আর আমার আব্বু সব কান্না করতেছিল যে আমি জীবন আমার মেয়েটাকে একটা চর দিই, তুমি আমার মেয়েটাকে মাইরো না, তোমার দুটো পায়ে ধরি। সে হাত জোর করে বারবার রিকোয়েস্ট করতেছিল যে বাবা তুমি আমার মেয়েটাকে মাইরো না, আমার মেয়েটাকে দিয়ে দাও, এইভাবে দিয়ে দাও, কিন্তু আমার মেয়েটাকে মাইরো না।
পরে এক পর্যায়ে আব্বু আমাকে নিয়ে চলে আসলো, আমার বাচ্চাটাকে আর দিল না, সেই 6 মাসের বাচ্চাটাকে রেখে দিল। রেখে দেওয়ার পরে আমার বাবা চলে এসে জামালপুর থানাতে একটা মামলা করতে গেল, ওইখানে মামলাটা নিল না। মানে ওদের এলাকাতে ফাইটা ছিল, এই জন্য ওরা একটু প্রতাপ মানে ছিল, এই জন্য ওদের নামটা শোনার সাথে সাথেই দারোগা বলতেছে এটা তো এখানে সম্ভব না, আমরা পারবো না, হ্যান ত্যান মানে দুনিয়ার কথা বললো। পরে আব্বু জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট এসে যায়, ওইখানে একটা মামলা করলো। মামলা করার পরে 7 দিন পরে আমার বাচ্চাটাকে সার্চ ওয়ারেন্ট 100 ধারা মামলা করে আমাদের হেফাজতে দিল। দেওয়ার পর আব্বু আমাকে ঢাকা নিয়ে এসে পড়লো, ওর সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিল। 3 মাস আমাদের কোনো যোগাযোগ ছিল না। তারপরে মানে ও মানে এমন একটা আবার সেই আগের নাটক, আগের কাহিনী করলো যে ওরে ছাড়া আমি বাঁচবই না, যেভাবে হোক একটা আপোষ মীমাংসার মধ্যে নিয়ে আসেন ওকে, যেভাবে হোক আমাকে আমার বাচ্চাকে ওকে আর ওর আমার বাচ্চাটাকে আমার কাছে দেন। এভাবে যা এই হোক চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে ওরা আবার আপোষে আসলো। পরে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওর মার মানে একটাই কথা যে এত বড় সাহস, যে মেয়ে কোর্ট কাছারি পর্যন্ত যাইতে পারে, যে মামলা করতে পারে, তাকে কিভাবে আমার বাড়িতে রাখবো, তাকে রাখবো না। মানে আমার উপর অত্যাচারটা আরো বাড়ায় দিল। বাড়ায় দেওয়ার পরে মানে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব বিষয়ে মানে টর্চারিং শুরু হয়ে গেল। করার পরে এমন অবস্থায় ওর সাথে ওর বাবা মার সাথে কি হলো বুঝলাম না, ওদের জমি জমা নিয়ে কি যেন একটা গন্ডগোল হয়েছিল, যার ফলে ও বলতেছে যে আমি আর এই বাড়িতেই থাকবো না, চলো তোমাকে নিয়ে ঢাকায় চলে যাবো, ফিউচারে যে আরো সুখ হবে, শান্তি হবে, আমার একটা ছেলে আছে, এখন ওর কথা চিন্তা করতে হবে। এটা বলার পর আমি বলতেছিলাম যে না, আমার বাবা বলতেছিল যে না, তুমি তোমার বাবা মা ছেড়ে কখনোই আসবা না, কখনোই এটা করবা না, বাবা মা তোমাদেরকে পৃথিবীতে আনছে, তাদেরকে মনে কষ্ট দিয়ে কখনোই বউর কথা চিন্তা করবা না, প্রয়োজন আমার মেয়েকে ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার বাবা মাকে কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন। আপনারা কি একসাথে আছেন এখন? না, একসাথে নাই। ডিভোর্স হয়েছে আপনাদের? না, ডিভোর্স ডিভোর্স হয়নি। কতদিন যাবত একসাথে নাই? আমরা 6 বছর যাবত ও ওমানে আছে, বাইরে আছে। 6 বছর যাবত দেশের বাইরে চলে গেছে এবং আপনার সঙ্গে কোনো যোগাযোগ নাই? না, 6 বছরের মধ্যে ও টাকা পয়সা দিছিল, ওই টাকা পয়সা দিয়ে ওদের বাড়িতে বাড়িঘর করা হয়েছে। আমি একটা বাড়ি করছি ওইখানে, সমস্ত টাকাটা আমার দেওয়া ছিল। আর ওর জন্য আমার বাবা এই পর্যন্ত মানে আমাদের পুরো রাস্তায় বসতে হয়েছে, পুরাটা ফ্যামিলি ওর জন্য। বারে বারে ও আমাদের এখানে চলে আসছে, ওর ব্যবসা বাণিজ্য করে দেওয়ার জন্য, ওকে প্রতিষ্ঠিত করার জন্য আমার বাবা বারবার টাকা দিছে। ও বারবারই সেই টাকা পয়সা নষ্ট করে ওর বাড়িতে চলে গেছে। তেমত অবস্থায় 2010-এ ও বলতেছে যে আমি বাইরে চলে যাব, বাংলাদেশে কিছু করতে পারতেছি এবং না, বাইরে সে চলে গেছে। আপনি যেটা বলছিলেন একটু আগে, ভুল টাকার, আপনাকে প্রশ্ন করি, বলেন, আপনি উত্তর দেন। ভুল আমার আছে, আমার বাবার আছে। আপনার ভুলটা কোথায়? আমি যদি ওই মুহূর্তে প্রতিবাদ করতাম, কিছু বলতাম। কি কোন মুহূর্তে প্রতিবাদ করতেন আপনি? যখন তারা বিয়েটা ঠিক করছিল। আপনার বাবা বিয়েটা ঠিক করেছিল? না, আপনি তো তার আগে আপনার হাজবেন্ডকে বলেই এসেছিলেন, যখন সে হাজবেন্ড হয়নি তখন তো বলে এসেছিলেন যে বাবাকে যদি রাজি করাতে পারো তাহলে আমি বিয়ে করবো। হ্যাঁ, আমি ওইটা বলছিলাম ওই মুহূর্তে, কারণ আমি জানতাম যে বাবা রাজি হবে না, কিন্তু তারা অনেক রিকোয়েস্ট করে অনেক কিছু করে বাবাকেও রাজি করে ফেলছিল। আমি তো জানতাম যে আমার বাবা রাজি হবে না। আপনি এখন কোথায় থাকেন? আমি এখন আমার বাবার সাথে থাকতেছি। বাবা আপনাকে দেখে? হ্যাঁ ভাইয়া। আপনার বাবা কিছু বলে না এই সম্পর্কের, এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে? আপনার সন্তান যাকে আপনি কোলে জড়িয়ে আছেন, একটাই সন্তান আপনার? না, 2টা সন্তান আমার। এই সন্তানটাকে কি আপনার হাজবেন্ড দেখেছে? না, ওকে 2 মাসে পেটে রেখে চলে গেছে। আচ্ছা, এবং ও ওমান থেকে আর ফিরেও আসেনি? না। ওমানে কি বিয়ে শাদী করেছে? হ্যাঁ, আমি শুনছি যে ও বিয়ে করছে। ও যাওয়ার 2 বছর পরে একটা মহিলা আমাকে ফোন দিচ্ছে, সে বলছে যে তাকে বিয়ে করছে। এটা নিয়ে ওর সাথে আমার অনেক সময় কথা কাটাকাটি হইতো, বাট ও বলতো যে না, করি নাই। আচ্ছা, তো আপনি ওকে ফোন দিলে ও ফোনে এখন রেসপন্স করে, কথাবার্তা বলে আপনার না, সাথে? আমার সাথে কোনো কথা বলে না। ও বলে যে তোমার ডিভোর্সের কাগজটা তুমি খুব তাড়াতাড়ি রিসেন্টলি পাওয়া যাবা, আমার আর তোমার সাথে সংসার করা সম্ভব না। আর আমার যে বড় ছেলেটা আছে, ওই ছেলেটার সাথে আমাকে কখনো যোগাযোগ করতে দেয় না। ওরা সব বড় ছেলেটা আপনার হাজবেন্ডের কাছে? মানে আমার শ্বশুর বাড়িতে। বড় ছেলেটা আপনার শ্বশুর বাড়িতে, যার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন না। আর ছোট ছেলেটাকে ওর বাবা দেখিয়েনি? এখন পর্যন্ত দেখিনি। ওর বয়স কত? ওর বয়সে তো 5 বছরে পড়ছে। আচ্ছা, আপনার বাবা কি বলে আপনাকে, আপনার এই জীবনটার জন্য? আমার বাবা মানে আমার পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে গেছে। আমার মা ধ্বংস হয়ে গেছে, ওটা পরের বিষয়। আপনার বাবা আপনাকে কি বলে? আমি আপনার জীবনটা আব্বু শুধু ওইটাই বলে যে ওদের বাড়িতে যাওয়ার পরে ওর ভাই অপমান করার পরে আমার আম্মু ব্রেন স্ট্রোক করে এখন মৃত্যুর সাথে লড়াই করতেছে, তার পিছনে অনেক টাকা চলে গেছে, ডাক্তার বলছে। আমি জানি আপনার ফ্যামিলির অবস্থা খুবই ভয়াবহ এই একটা ছেলেকে কেন্দ্র করে, কিন্তু আপনার বাবা আপনার জীবন নিয়ে কি বলে? আপনি তো কোনো কিছুই পেলেন না, না একুল না ওকুল। না, কোনো কিছুই না। কিছু বলে আপনার বাবা তার নিজের জায়গা থেকে? কিছু বলে যে তার নিজের ভুলের জন্য আপনার জীবনটা শেষ হয়ে গেল, এরকম কোনো কথাবার্তা বলে? না, আব্বু শুধু একটা কথাই বলে যে যা হয়েছে এগুলো সব বাদ দিয়ে, সে শুধু বলে যে আর কখনো ওর সাথে যোগাযোগের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, ডিভোর্স হোক যাই হোক এটা accept আপনার করে। বাবা বলে ভবিষ্যৎটাকে দেখো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি চিন্তা ভাবনা করেছেন? হ্যাঁ, আমি শুধু চিন্তা করি যে আমার এই বাবুটা এখনো পর্যন্ত বাবার আদর কি জিনিস, বাবার স্নেহ কি জিনিস। ও যখন অন্যের বাচ্চা করে দেখে যে ওদের বাবা ওদেরকে নিয়ে ঘুরতেছে বা ওদের বাবা ওদের একটা জিনিস কিনে দিচ্ছে, তখন আমার বাচ্চাটা আমার মুখের দিকে তাকায় থাকে বা ওই বাচ্চাগুলোর দিকে তাকায় থাকে, ওর বাবার দিকে তাকায় থাকে। ও মাঝে মাঝে প্রশ্ন করে, আম্মু আমার বাবা কোথায়, আমার বাবা কি কেমন কিরকম। তা আপনি এটার জন্য কেন কাঁদছেন?
যে বাবার ফিলই নাই তার সন্তানের প্রতি, সে বাবার জন্য আপনি কেন কান্নাকাটি করছেন? ওয়াই ইউ গাইজ আর টু ইমোশনাল, মানে উইদাউট এনি রিজন। আমি বুঝি না যে যেটার পিছনে কোনো লজিক নাই, যেটার কোনো যৌক্তিকতা নাই, যে মানুষটা আপনার জীবনে যার কোনো ইম্প্যাক্ট নাই, সেই মানুষটাকে বছরের পর বছর নিজের মধ্যে বাঁচায় রেখে নিজেরা পেইন নিবেন, সেটা সবচেয়ে বড় পেইনটা পাবে হচ্ছে আপনার সন্তানরা। আপনার বড় ছেলেটা পাচ্ছে শ্বশুর বাড়িতে, আর এই ছেলেটা পাবে আপনার কাছে, কারণ তারা পুরোপুরি প্যারেন্টাল গাইড পাবে না। এই যে আপনাদের যে ভুলগুলো, না আমাকে একটু শেষ করতে দেন প্লিজ। আপনি কেন বলতে আসলেন আজকের এই জীবনের গল্পে, আপনার জীবনের গল্প? আমি শুধু চাই যে আমার বাচ্চাটা যাতে ওর বাবার আদরটা একটু হলেও পায়। কি হিসেবে পায়? আপনি আপনার ছেলেকে দিয়ে দিবেন ওর বাবার কাছে? না, তাহলে আমি চাই যে আমার বাচ্চাগুলোর জন্য হলো বাকি জীবনটুকু আমি ওর সাথে কাটাবো, শুধু ওদের কথা চিন্তা করে। শোনেন, আপনার যে মানে এই যে এত মানে কি বলা যেতে পারে, মানে আমি আসলে স্পিচলেস। আপনার যে এত দুরবস্থা সেটার জন্য আপনি নিজে দায়ী, আপনি কিছু মনে করবেন না। আমি একদম খুব রূঢ়ভাবে আপনাকে কথাটা বললাম। আপনার বাবা প্রথমত দায়ী। যদি আপনি রেডিওটা শুনে থাকেন, আপনি অনেক বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করবেন। অ্যাজ এ প্রেজেন্টারের জায়গা থেকে আমাকে কথাটা বলতেই হবে। আপনি এত ভালোবাসেন আপনার সন্তানকে, এত কিছু করার পরেও আপনি এই ভুলটা করেছেন, এত কিছু জানার পরেও আপনাকে এসে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো আর আপনি আপনার সন্তানকে বলি দিয়ে দিলেন। এটা আপনার জন্য সবচেয়ে বড় ভুল। আর ওরা যে কাজটা করেছে ওদের মতো করেই করেছে। ওরা ভালো করেছে না মন্দ করেছে, এই অনুষ্ঠানটি ওনারাও শুনছেন আমি বিশ্বাস করি আপনাদের ফ্যামিলি থেকে। এবং উনি আজকে যে কথাগুলো এখানে বলে গেলেন আয়েশা, তার বিপরীতে হয়তো আপনাদেরও অনেক কথা বলার আছে, আমরা জানি, কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো সমালোচনাই আমরা করতে চাই না। আমরা মনে করি সবচেয়ে বড় ভুল হচ্ছে আয়েশার বাবা আপনি করেছেন, কারণ আপনি সবকিছু আগে করে জানতেন, জানার পরে আপনার এই সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়নি। আর আয়েশা, আপনি এই পর্যায়েও যদি আপনি চিন্তা করেন যে আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকবেন, আমি জানি না সামাজিক পরিস্থিতি কোন পরিস্থিতিতে আপনি চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুলগুলো থেকে আমরা চাইলেই বের হয়ে আসতে পারি না প্রিয় শ্রোতা, তবে এই ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। আজকে এখানে আয়েশার জীবনের গল্প মাত্র 2 ঘন্টায় শেষ হয়ে যায়নি। এই 2 ঘন্টায় কিছুই বলা হয়নি, অনেক কিছুই বলার ছিল। শুধু এতটুকুই বলার আছে যে এই আয়েশার মতো জীবন যাতে না হয়, সেই জায়গাটিতে আমরা যেন অনুরোধে, বা যতই হাতে পায়ে ধরে অনুরোধ করুক না কেন একজন মানুষ, বারবার করে রিকোয়েস্ট করুক না